সংখ্যা পদ্ধতি মানে ইংলিশ আমরা কি জানি, নাম্বার সিস্টেম, ঠিক আছে। তাহলে যে কোনো সংখ্যারে তার নাম্বার সিস্টেমে প্রথমে আমাদের জানতে হবে কি অঙ্ক, বা ইংলিশে এটাকে কি বলে ডিজিট। তাহলে অঙ্ক বা ডিজিট বলতে কি বোঝায়, যে কোনো সংখ্যাকে লেখার জন্য আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা চিহ্ন ব্যবহার করি। এই চিহ্নগুলিকে আমরা অঙ্ক বা ডিজিট বলি। অর্থাৎ যে কোনো সংখ্যা লেখার জন্য আমরা কি করতে হইব, এই 10টা ডিজিট, যেটা বাংলায় কি কয় অঙ্ক কয়। যেমন সাপোজ আমি যদি 25 লিখি, এটা কত অঙ্কের সংখ্যা? এটা একটা 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্ক কেন? একটা অঙ্ক হলো গিয়া 5 আর একটা অঙ্ক হলো গিয়া 10। এটা কত অঙ্কের সংখ্যা? এটা হলো গিয়া 2 অঙ্কের সংখ্যা। আমি যদি লিখি 3, 2, 5, 0, এটা কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। কেন? একটা অঙ্ক, 2টা অঙ্ক, 3টা অঙ্ক, 4টা অঙ্ক। তাহলে এতে আমি কি দেখতে পাচ্ছি, যে কোনো সংখ্যা লেখার জন্য আমি কোনগুলা ব্যবহার করতেছি, এই যে আমার দ্বারা যে 10টা অঙ্ক বা ডিজিট আছে এগুলোই আমার ব্যবহার করতে লাগতেছে। এর বাইরে আমি কোনো কিছু ইউজ করতে পারতাম না। আমি যে খুশি সংখ্যা লিখি, যে কোনো সংখ্যা লিখতাম যাই, আমার এই 10টা অঙ্ক বা ডিজিটই ব্যবহার করতে হইব। যেমন এখানে লিখছি আমি 25। 25 কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। অঙ্ক দুটা কি? একটা হইলো 5, একটা হইলো গিয়া 2। এটা কত অঙ্কের সংখ্যা? এটা 4 অঙ্কের সংখ্যা। একটা অঙ্ক হইলো 0, একটা অঙ্ক হইলো 5, একটা অঙ্ক হইলো 2, আর একটা অঙ্ক হইলো গিয়া 3। এটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যাটা লিখতে গেলে আমার এই 10টা যে চিহ্ন, এটা কি কয় অ্যাকচুয়ালি চিহ্ন, এই 10টা চিহ্নই বা অঙ্ক বা ডিজিট আমার ব্যবহার করতে হইতেছে। তাহলে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত, এটা আমি কি কই এককের সংখ্যা, এটা দশকের ঘরের সংখ্যা, এটা শতক, এটাকে হাজার। আমি এখানে একটা এনবি মানে নোট কি লিখছি, সব সংখ্যা অঙ্ক নয়, কিন্তু সব অঙ্কই সংখ্যা। এর মানে কি, আমি লিখছি সব সংখ্যা অঙ্ক নয়। আমি যদি লিখি 25, 25 কি 25 একটা সংখ্যা, কিন্তু 25কে আমি অঙ্ক করতে পারবনি বা ডিজিট বলতে কইতে পারবনি। 25কে আমি ডিজিট করতে পারতাম না, কিন্তু 25 একটা সংখ্যা। তাহলে আমি কি লিখছি, সব সংখ্যা অঙ্ক নয়। অঙ্ক বাকি, অঙ্ক মানে কি ডিজিট নয়, কিন্তু সব অঙ্কই কি সংখ্যা। যেমন লিখলাম 5, 5 কি 5 এর আমি কি করতে পারি, সংখ্যাও করতে পারি। সংখ্যাটা কত? 5। তা 5 কি আবার একটা অঙ্ক বা ডিজিট আমি করতে পারি। কিন্তু 25 কি 25 একটা সংখ্যা। সংখ্যাটা কত? 25। কত অঙ্কের সংখ্যা? এটা হলো কি আমি এখানে করতে পারো 2 অঙ্কের সংখ্যা। সংখ্যাটা কত অঙ্কের সংখ্যা? সংখ্যা কিন্তু এটা 25, কিন্তু কত অঙ্কের সংখ্যা? এটা 2 অঙ্কের সংখ্যা। কিন্তু এই 25কে আমি অঙ্ক করতে পারতাম না। অঙ্ক আমি কারে করতে পারো? 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট আমরা দ্বারা 10টা অঙ্ক বা ডিজিট আছে, এগুলারই আমি অঙ্ক বা ডিজিট করতে পারবো। 25 কি তাহলে 25 একটা সংখ্যা, কিন্তু এটা আমি অঙ্ক করতে পারতাম না। যদি করতাম ভাই, এটা কত অঙ্কের সংখ্যা করতে লাগবে আমার? 2 অঙ্কের সংখ্যা বা 2 ডিজিট নাম্বার। তাহলে এই সংখ্যার আমরা কতগুলা ভাগ করছি। একটা নাম দিছি কি, যে প্রথম যে লিখছি এটা কি লিখছি আমরা? স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংলিশে কি বলে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কারে কয় এগুলো তোমরা মনে রাখতে লাগবে। যেমন সব ম্যাথের মধ্যে কোনো কিছু জিনিস মনে রাখতে লাগবে। যদি সাপোজ কই ডিজিট কি, তো তোমার ডিজিটটা মনে রাখতে লাগবে। এইগুলা ইউজ করে আমাদের অঙ্ক করতে লাগে। তাহলে অনেকের ধারণা থাকে যে অঙ্ক তো কোনো কিছু মনে রাখতে লাগে না, ডাইরেক্ট অঙ্ক করতে লাগবে আমার। আমরা কোনো কিছু মনে রাখতে চাই না। যে কোনো চ্যাপ্টারের যে প্রথম কনসেপ্ট গুলা তোমরা যদি ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে অঙ্ক আমার তুমি দেখলে নিজেই করতে পারবা। 80% তোমার ক্লিয়ার হয়ে যাবে এমনি। তুমি যদি এই জিনিসগুলোই না জানো যে অঙ্ক কারে কয় এবং স্বাভাবিক সংখ্যা কারে কয়, এখন একটা প্রশ্ন পরীক্ষায় পুষে গেল সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত, তুমি জানোই না স্বাভাবিক সংখ্যা কি। তুমি কোনো সময় হয়তো বা এটা খাতা কলমে করতে লাগতো না, কিন্তু তুমি
যদি জিনিসটা জানো আনসার করতে পারবা। আর তুমি নিজেই না জানো যে স্বাভাবিক সংখ্যা কি, আনসার কেমনে করবা? তাহলে ম্যাথের মধ্যে এই যে কনসেপ্টগুলো, এগুলো কনসেপ্ট ডেফিনেশন তোমার বুঝতে হইব। এটা এমন একটা জিনিস ম্যাথের, যে কোনো চ্যাপ্টারের, আমি প্রফিট লস কই, পার্সেন্টেজ বলি, যে কোনো চ্যাপ্টার লাভ করতে বলি, তাদের আমার কোন জিনিসগুলো মনে রাখতে লাগবো? কনসেপ্টগুলো মনে রাখতে লাগবো। কনসেপ্টগুলো ইউজ করে আমার অঙ্ক করতে লাগবো। কনসেপ্টগুলা বা ডেফিনেশনগুলা এটা আমার অবশ্যই মনে রাখতে লাগবো। এই জিনিসগুলা দরকার বলে আমি লেখা প্র্যাকটিস করব, যা স্বাভাবিক সংখ্যা কারে কয়, অঙ্ক বা ডিজিট কারে করে। তাহলে যে সময় তুমি ইডি ইউজ করে অঙ্ক করতে যাবে, অটোমেটিক তোমাদের অনেক ইজি মনে হইব। যেমন স্বাভাবিক, এখানে কি লিখছি? স্বাভাবিক সংখ্যা বা ইংলিশে কি কয়? ন্যাচারাল নাম্বার। এক থেকে শুরু করে গণনা করা যায় সংখ্যা সমূহের সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা, এবং এটিকে এন দ্বারা সূচিত করা হয়। এন দ্বারা কেন? এন মানে ন্যাচারাল নাম্বার। এলিগা এটা আমরা ইংলিশ আলফাবেট অনুযায়ী নাম দিতে কি? এন। তো এক থেকে শুরু করে গণনা করা যায়। অ্যাকচুয়ালি আমরা সবসময় জিরো কি গণনা করা যায়নি, জিরো কি গণনা করা যায়, এটা আপনার গণার সুবিধার্থে কই, 1 থেকে 1 মাইনাস গেলে জিরো। জিরো কি তুমি কোনো কিছু দেখাইতে পারো কোনোদিন? -1 এটা দেখানো যাবে কোনোদিন? -1 কোনদিন দেখানো? আমি কইলাম এখানে একটা -1 কলম আছে, দেখানো যাবে? আমি যদি কই +1 কলম আছে, তা তুমি এটা ভিজিবল, এটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কলম রাখা আছে। যদি কই এখানে -1 কলম রাখা আছে, তুমি কিছু দেখতে পারবা? -1 কি? আমরা গণনার সুবিধার্থে এই জিনিসগুলো আমরা কি করি? ব্যবহার করি। যেমন 2 এর 2 গেলে কি হয়? 0। তোমাদেরও 2টা কলম আছে, আমাদেরও 2টা কলম আছে, দুইটা গেলে কত? 0। কিন্তু আমরা কিন্তু জিরোকে কোনোদিন তুমি ভিজিবল দেখতে পারবা? জিরো কোনোদিন দেখতে পারতো না। যদি -3 কোনো অস্তিত্ব আসেনি, কোনো কিছু মাইনাস যদি কই -3 অস্তিত্ব আসেনি না। মনে করো সাপোজ আমাদের 5টা কলম আছে, তোমাদের 3টা কলম আছে, 5 তে 3 গেলে কত? 2। এটা ভিজিবল, দেখা যাবে। তাহলে অর্থাৎ আমরা কি দেখাচ্ছি যে গণনা করা যায় কোন সংখ্যাগুলো। 1 থেকে শুরু করে 0 তুমি গণতে পারতে না কোনো সময়। 1 থেকে তুমি গণতে পারবে, 1 থেকে যত পজিটিভ নাম্বার আছে তুমি ভিজিবল দেখাইতে পারবা। নেগেটিভ নাম্বারকে দেখানো যায় মানুষের? দেখানো যায় না। তাহলে 1 থেকে শুরু করে গণনা করা যায় সংখ্যা সমূহের সেট। তাহলে 1 থেকে শুরু করে গণনা করা যায় সংখ্যা সমূহের সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা, বা এবং এটিকে এন দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ 1 থেকে যদি আমরা শুরু করি 1 2 3 ডট ডট ডট, যদি আমি কই 1 কোটি, যদি আমি আরো যাই সবই গণনা করা যাইব। তাহলে আমি দেখতেছি এদিকে আমার বাউন্ডারি আছে কত? এদিকে আমি নিচের দিকে আমি 1 অবধি যেতে পারবো, উপরের দিকে আমার কোনো বাউন্ডারি আসেনি, কোনো বাউন্ডারি নাই। তুমি 1 মিলিয়ন 2 মিলিয়ন 100 কোটি 200 কোটি যা তোমার পজিটিভ নাম্বার মানে ধনাত্মক তোমার মনে হইব, সবই কোন সংখ্যার মধ্যে পড়ে? স্বাভাবিক সংখ্যা। কেন 1 থেকে শুরু করে তুমি যত পজিটিভ নাম্বার তুমি যাই ইমাজিন করো সবই কি সংখ্যার ভিতরে পড়ে? তাহলে ছোট তো স্বাভাবিক সংখ্যা 1 আছেই। তোমার যদি পরীক্ষার সময় কোশ্চেন আসে বড় কোনো স্বাভাবিক সংখ্যা আসেনি, উত্তর কি হইব? না। যদি অপশন থাকে অসীম, উত্তর হইব গিয়া উত্তর হইব অসীম। অসীম মানে কি? অসীম মানে যার কোনো সীমানা নাই। এদিকে তো সীমানা আছে, 1 অবধি তুমি যেতে পারবা, কিন্তু উপরের দিকে কোনো সীমানা নাই। তাহলে পরীক্ষার সময় যদি আসে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তোমার উত্তর কি হইব? উত্তর হইব 1। কারণ আমি দেখছি সংজ্ঞার মধ্যেই লেখা আছে 1 থেকে শুরু করে গণনা করা যায় সংখ্যা সমূহের সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো গিয়া 1, বড় কোনো স্বাভাবিক সংখ্যা নেই। মানে কি? যদি অপশন থাকে অসীম 1 2 -1 এবং যদি লেখা থাকে অসীম, তোমার উত্তর হইব কি? উত্তর হইব অসীম। আচ্ছা, এখন তো স্বাভাবিক সংখ্যা আমরা দেখলাম, এরপরে আমরা কি দেখো? সমগ্র সংখ্যা বা এটারে কি বলা হয়? হোল নাম্বার। ইংলিশে বলা হয় কি নাম্বার? হোল নাম্বার। তা স্বাভাবিক সংখ্যা আমরা দেখলাম কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। আর সমগ্র সংখ্যা কত থেকে শুরু হয়?
জিরো থেকে শুরু করে গণনা সংখ্যাকে কি বলা হয়? সমগ্র সংখ্যা। জিরো থেকে শুরু করে সমস্ত গণনা সংখ্যা, এর মানে সমস্ত গণনা সংখ্যা আমরা কি জানি? জিরো থেকে শুরু করে জিরো প্লাস আর কোন সংখ্যা আইব? স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা। জিরো প্লাস এন লিখছি লিখা, এনে কি লিখছে? শূন্য থেকে শুরু করে সমস্ত গণনা সংখ্যা। সমস্ত গণনা সংখ্যারে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। শুধু কোনটা অ্যাড হয়েছে এটার সাথে? শুধু জিরোটা অ্যাড হয়েছে। আমি যদি কই এবং এটাকে কি দ্বারা সূচিত করা হয়? ডাব্লিউ দ্বারা সূচিত করা হয়, চিহ্নিত করা। ডাব্লিউ কে লিখা হোল নাম্বার, এখানে কি লেখা হয়েছে? হোল মানে লিখলাম ডাব্লিউ দিয়া চিহ্নিত করা হয়েছে। এখন যদি আমি কম্পারিজন করতাম যাই, ন্যাচারাল নাম্বার বড় নাকি হোল নাম্বার বড়? স্বাভাবিক সংখ্যা বড় নাকি সমগ্র সংখ্যা সেটটা বড় হইব? অবশ্যই সমগ্র সংখ্যার সেট বড় হইব। কেন? সমগ্র সংখ্যা শুরু হয় জিরো থেকে, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় একের থেকে, আর সমগ্র সংখ্যা শুরু হয় জিরো থেকে। এর মানে কি? আমি যদি এইভাবে লিখি, এটা কি সংখ্যা? এটা ন্যাচারাল নাম্বার। আর আমি এটা এইভাবে লিখি, এটা কি নাম্বার? অবশ্যই হোল নাম্বারের ভেতরে, সমগ্র সংখ্যার ভেতরে কোন সংখ্যা আছে? সমগ্র সংখ্যার ভেতরেই তো প্রকৃত সংখ্যা আছে। তাহলে অবশ্যই কোন সেটটা বড় আমার? সমগ্র। কেন বড়? এটার মধ্যে কত আছে? একের থেকে শুরু করে অসীম অব্দি আছে। তাহলে এই যে আমি লিখছি প্রকৃত সংখ্যা, কার ভেতরে লিখছি? সমগ্র সংখ্যার ভেতরে লিখছি। এর মানে কি? সমগ্র সংখ্যার ভেতরে থেকে 1 থেকে শুরু করে কত অব্দি আছে? অসীম আছে। জিরোটা কি এটার ভেতরে আইব না বাইরে আইব? অবশ্যই এটা বাইরে আইব। কেন এটা বাইরে আইব? এটা এই জায়গার ভেতরে ঢুকতে পারতো না কেন? কেননা ন্যাচারাল নাম্বার শুরুই হয় একের থেকে, আর সমগ্র সংখ্যা শুরু হয় জিরো থেকে। তাহলে অবশ্যই এটার ভেতরে ঢোকার ক্ষমতা তার নাই। অবশ্যই থাকতে হবে কোনটা? এটার ভেতরে। এটার ভেতরে আছে মানে কি? জিরো আছে, কেন আছে? কার ভেতরে আছে? এই ডাব্লুর মানে সমগ্র সংখ্যার ভেতরে আছে। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। এখন যদি কই সব থেকে ছোট সমগ্র সংখ্যা, তোমরা চোখ বুঝে উত্তর দিতে পারবা। আনসার কত? 0। এটা আনসার করতে গেলে তোমরা অবশ্যই জানতে হইব সমগ্র সংখ্যা কারে কয়। তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হইব। ডিজিট কারে কয়, স্বাভাবিক সংখ্যা কারে কয়, সমগ্র সংখ্যা কারে কয়, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতেই হইব। ইডি ইউজ করে তুমি অঙ্ক করতে পারবা। এই জিনিসগুলো শুধু ইভেন এই চ্যাপ্টার না, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যে কনসেপ্ট গুলো আছে ইডি ভালো করে প্র্যাকটিস করবা। ইডি ক্লিয়ার হইলে তোমরা অ্যাপ্লিকেশন বা অঙ্কেতে যাইবা। ইডি তুমি জানো না, তাহলে অঙ্কগুলো কেমনে তুমি করবা? ইডি অ্যাপ্লাই করে অঙ্ক কিভাবে করবা? বড় কোনো সমগ্র সংখ্যা নেই। কেন নেই? 0 থেকে শুরু করে আমি কত দিই? কোনো বাউন্ডারি নাই। এদিকে তো বাউন্ডারি আছে, এদিকে বাউন্ডারি আছে, কিন্তু বড় কোনো বাউন্ডারি আসেনি। অসীম অব্দি যাইতে পারো সমগ্র সংখ্যার ক্ষেত্রে। তাহলে বড় কোনো সমগ্র সংখ্যা নাই। যদি অপশন থাকে অসীম, তাহলে তোমরা আনসার হইব অসীম। আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখন দেখো পূর্ণ সংখ্যা বা ইংলিশে এটারে কি কয়? ইন্টিজার। যারা আমরা কি দিয়ে চিহ্নিত করি? আই দিয়ে চিহ্নিত করি। তাহলে ইন্টিজারের ভিতরে কি আইব? দেখো ইন্টিজারের ভেতরে তোমাদের কি আসবে তোমরা দেখো। ইন্টিজার যারা বাংলা পূর্ণ সংখ্যা কয়, এটার মধ্যে সকল ধনাত্মক সংখ্যা কি আইব? সকল ধনাত্মক সংখ্যা। এই সেটের ভেতরে কি আইব? সকল ঋণাত্মক সংখ্যা। আর সঙ্গে কি আইব? 0 আইব। অনেকের মনে কোয়েশ্চন আইতে পারে 0 কি ধনাত্মক না ঋণাত্মক? 0 ধনাত্মক না, 0 ঋণাত্মক না। যদি পরীক্ষার সময় কোনো কোয়েশ্চন আসে যে নিচের কোনটা ধনাত্মক, অপশন থাকে 0। 0 ধনাত্মক না, ঋণাত্মক না, পজিটিভ না, নেগেটিভ না।
সকল ধনাত্মক সংখ্যা মানে কি, একের থেকে শুরু করে। সকল ঋণাত্মক সংখ্যা মানে কি, যদি ঋণাত্মক সংখ্যা কই, ঋণাত্মক মানে ইংলিশে কি কয়, নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার মানে কি, -1 থেকে শুরু কইরা কত অবধি, এটা আমরা কি কই, ইনফিনিটি, মানে অসীম অবধি। যদি কই পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার কোনগুলা, +1 থেকে শুরু কইরা +2 কত অবধি, প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি মানে কি, তা অসীম অবধি। ইনফিনিটি কথা বলতে হলে অসীম, আর সঙ্গে কি আইব, 0 আইব। তাহলে তোমাদের কোনো সময় আসে যে ইন্টিজার কি, সকল ধনাত্মক সংখ্যা আইব, সকল ঋণাত্মক সংখ্যা আইব, সঙ্গে কত আইব, 0 আইব। তাহলে এই সব সংখ্যাগুলোর আমরা কি করি, ইন্টিজার। এখন দেখো ছোট্ট একটা জিনিস, এটা মনে রাখলেও রাখতে পারো জিনিসটা। দেখো আমরা অক্ষরে কি পাইছি, স্বাভাবিক সংখ্যা পাইছি, আর কি পাইছি, সমগ্র সংখ্যা পাইছি, আর কি পাইছি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা পাইছি। এখন যদি কই সবচেয়ে বড় সেট কোনটা, এখানে উত্তর কোনটা হইব, অবশ্যই আই। আই এর ভেতরে আই কেন, ইন্টিজার কেন, ইন্টিজারের ভেতরে পজিটিভ নাম্বার আইয়ে, নেগেটিভ নাম্বার আইয়ে, ইনক্লুডিং 0 আইয়ে। সমগ্র সংখ্যার ভিতরে কি আসে, 0 থেকে শুরু কইরা অসীম অবধি আসে। আর ন্যাচারাল নাম্বারের মধ্যে কি আসে, 1 থেকে শুরু কইরা অসীম অবধি আসে। আর এটা এমন একটা সেট, এটার মধ্যে সকল পজিটিভ নাম্বার আইব, সব নেগেটিভ নাম্বার আইব, আর কি আইব, 0 আইব। অবশ্যই কি হইব, এই সেটটাই বড় হইব। তাহলে এই তিনটার মধ্যে আমি তুলনা করতাম যাই, কম্পেয়ার করি, সবচেয়ে ছোট সেট কোনটা, তিনটার ভিতরে অবশ্যই স্বাভাবিক সংখ্যা সবথেকে ছোট। এর থেকে বড় কে, এর থেকে বড় হলো গিয়া সমগ্র সংখ্যা, যেটা কেন এটার থেকে বড়, এটা শুরু হয় 1 থেকে, এটা শুরু হয়। এখন ডাব্লুর ভিতরে n কেন, মানে সমগ্র সংখ্যার ভেতরে n কেন। এখানে অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে স্যার, যে সমগ্র সংখ্যার ভেতরে n কিভাবে আসলো। সমগ্র সংখ্যা তো শুরু হয় 0 থেকে শুরু করে অসীম অবধি, আর অলরেডি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে শুরু করে অসীম অবধি। তাহলে অবশ্যই তো ডাব্লুর ভেতরে n আছেই। এর থেকে বড় কে, যদি এর থেকে বড় আমি যাই, এটা হইব গিয়া ইন্টিজার। কেন ইন্টিজার, এখানে তো 0 আইতে পারবো, এখানে কি আইতে পারবো, 1 থেকে শুরু করে অসীম অবধি আসতে পারবে, আর এখানে সব নেগেটিভ নাম্বার আসতে পারবো। কেন, এই যে আইডা, এটার ভেতরে দেখো আমি যে এই সার্কেলটা কি বুঝাইছি, এই সার্কেলটা দিয়ে আমি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বুঝাইছি। ইন্টিজারের ভেতরে কি আছে, নেগেটিভ নাম্বার আছে, 0 আছে, সব পজিটিভ নাম্বার আছে। এখানে তো কিটা সব পজিটিভ নাম্বার আছে, এর ভেতরে সব পজিটিভ নাম্বার আছে। এখানে কি আছে, এখানে 0 আছে, আর এখানে কি আছে, সব নেগেটিভ নাম্বার আছে। তো সব তো এই আয়ের ভেতরে আসেই। তো সবচেয়ে বড় কোনটা, ইন্টিজার। আচ্ছা, এখন আমরা দেখতেছি কি কত নাম্বার পড়ছি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৌলিক সংখ্যা, যেটার উপরে প্রায় সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন পাওয়াই যায়। এটার উপরে কিসের উপরে, মৌলিক সংখ্যা, যেটার ইংলিশে কি বল, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আচ্ছা, প্রথমে সংখ্যাটা পড়ে নেই। কি লেখছে, যে সকল স্বাভাবিক সংখ্যা, দেখো এখানে কি আছে, স্বাভাবিক সংখ্যা। এখানে আমি 0 কথা কইতেছি না, কিন্তু নেগেটিভ নাম্বারের কথা আমি কইতেছি না। এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হইব, যে যে সকল কি লিখছি এখানে, স্বাভাবিক সংখ্যার উৎপাদক। তো অনেক যে উৎপাদক জিনিসটা কি, এটি হলো তোমাদের বেসিক কনসেপ্ট। উৎপাদক মানে ফ্যাক্টর, উৎপাদক মানে কি, ফ্যাক্টর।
যে সকল এখানে কি লিখছি স্বাভাবিক সংখ্যার উৎপাদক, এর মানে এখানে অন্য কোনো সংখ্যা আইতে পারতো না। যে সময় মৌলিক সংখ্যার আলোচনা আমি করুম, স্বাভাবিক সংখ্যা আইতে হইব। উৎপাদক মানে কি দেখো, আমি অল্প বুঝাই। যদি কই 25, 25 অবশ্যই একটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার এই জায়গাটা? তাহলে এই 25-এর উৎপাদক মানে কি? 25-এ যে সংখ্যাগুলা দিয়া ভাগ করতে পারুন, প্রত্যেকটা সংখ্যা হইল 25-এর উৎপাদক। তো 25 রে আমরা কি করতে পারি, এক তো যে কোনো সংখ্যা দিয়া ভাগ যাইব, এক দিয়ে যে কোনো সংখ্যারে, আর 25 তো হইবই, যে কোনো সংখ্যারে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর এক দিয়ে ভাগ করা যায়। এখন দেখো 1 আর 25 বাদে কোন সংখ্যা আছে? 5 দিয়ে 25 রে ভাগ দেয়, 5 5 25। তাহলে 25-এর উৎপাদক কয়টা পাইতেছে আমি? 3টা। এক ও একটা উৎপাদক। উৎপাদক কে লিখা? আমি কইছি কোন সংখ্যার উৎপাদক এই সংখ্যারে যে সংখ্যাগুলা দিয়ে ভাগ করা যায়। সাপোজ এন হলো 25, তো 25-রে যে সংখ্যাগুলা দিয়ে ভাগ করা যাইব, প্রত্যেকটা সংখ্যায় 25-এর কি উৎপাদক। তাহলে 1 একটা উৎপাদক, কেন? 1 দিয়ে 25-রে ভাগ করা যায়। 5 একটা উৎপাদক, কেন? 5 দিয়ে 25-রে ভাগ করা যায়। 25 একটা উৎপাদক, কেন? 25-রে 25 দিয়ে ভাগ করা যায়। সাপোজ যদি আমি কই 18, তাহলে 18 উৎপাদক প্রথমে লিখা হলো 1 আর 18 দিয়া তো ভাগ যাইবই। এছাড়া দেখো তো কয় দেওয়া ভাগ যায়? 2 দিয়া ভাগ যায়, কেন? 9 দুগুণে 18। 3 দিয়া ভাগ যায়, 3 6 18। 6 দিয়া ভাগ যায়, 3 6 18। আর কত দিয়া ভাগ যায়? 9 দিয়া ভাগ যায়, 9 দিয়া 18। এখন কোন সময় পরীক্ষার সময় কোয়েশ্চেন আছে 9 কি 18 একটা উৎপাদক নি, কোয়েশ্চেন আসতেই পারে তোমাদের। যে কোনো একটা বড় সংখ্যা দিয়া কইব যে এটা কি উৎপাদক নি, এই সময় কি চেক করবা? ভাগ যায়নি চেক করবা। কি যায়নি? ভাগ যায়নি। তাহলে এখন যদি কই 9 একটা 18 উৎপাদক নেই, তুমি অবশ্যই কইতে পারবা 9 একটা 18 উৎপাদক। কেন? 18 9 দিয়ে ভাগ করা যায়। এখন মনে করো কেন এটা এখানে কোশ্চেন হইতে পারে, এখানে কি হইতে পারে? কোশ্চেন হইতে পারে, মনে করো 1 2 5 7 5 5 এত বড় একটা সংখ্যা দিয়া কইল নিচের কোনটি এটা একটা উৎপাদক, নিচের কোনটি একটা উৎপাদক। তোমার অপশন দিল, মনে করো এ নাম্বার অপশন দিল মনে করো 2, বি নাম্বার অপশন দিল মনে করো সাপোজ 4, সি নাম্বার অপশন দিল তোমার মনে করো 8, ডি নাম্বার অপশন দিল মনে করো তোমার 5। সাপোজ কোন নিচের কোনটি এই সংখ্যাটার একটা উৎপাদক। এখন কি তুমি চেক করবা? উৎপাদক মানে কি? ভাগ যায়নি, ভাগশেষ কত হইব? ভাগশেষ হইতে হইব 0। উৎপাদক মানে সাপোজ এদিকে দেখো 9টা উৎপাদক কে লিখা? 9 দিয়ে 18 ভাগ দিলে ভাগশেষ 0, ভাগ জায়গা। এর লিগা 9 18 একটা উৎপাদক। 25-এর একটা উৎপাদক, কেন? 25 দিয়ে 25 ভাগ দিলে ভাগশেষ কত? 0। এই কারণে 25 একটা 25 উৎপাদক। 5 25 উৎপাদক কে লিখা? 5 দিয়ে 25 ভাগ দেয়া দেখো ভাগশেষ যদি ভাগ দিই 5 5 25, 25 থেকে 25 গেলে কত? ভাগশেষ 0। এই লিগা 5 25-এর একটা উৎপাদক। এখন তোমার এত বড় সংখ্যা দিয়া কইল যে 2 কি একটা উৎপাদক, যেমন তুমি পরীক্ষার সময় চেক করবা 2 কি একটা উৎপাদক নেই, মানে 2 দিয়ে ভাগ করবে একবার। আমার যদি উৎপাদক হইতে হয় ভাগশেষ কত হইতে হইব? 0 হইতে হইব। তাহলে আমরা একবার 4 দিয়ে ভাগ করুম, একবার 8 দিয়ে ভাগ করুম না, আমি এভাবে করতাম না। তার জন্য আমার হয়তো বা এই ভিডিও না আরেকটা ভিডিও তোমাদের আমি অবশ্যই দিয়ে দেবো যে কিভাবে কোন সংখ্যারে ভাগ যায়নি কোন একটা সংখ্যা দিয়া কিভাবে চেক করবা। সাপোজ এখানে লাস্টে কত আছে? 5। যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 হয় সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাইবই। তোমার প্রকৃত ভাগ করে দেখান লাগতো না, ভাগ যাইবই, রোল আছে, নিয়ম আছে।
আমি তোমার অন্য একটা ভিডিওতে দেখাই দেবো যে কোনো সংখ্যারে 2 দিয়া কত কিভাবে ভাগ দেয়। তুমি না কইরা ভাগ না কইরা কিভাবে বুঝবা যে সংখ্যাটা 2 দিয়া ভাগ হইবনি, সংখ্যাটা 3 দিয়া ভাগ যাইবনি, সংখ্যাটা 4 দিয়া ভাগ যাইবনি। আমি যদি এত বড় সংখ্যারে ভাগ কইরা কইরা চেক করতাম যাই, হয়তো ভাই এক অঙ্কে আমার 5 মিনিট যাইবো গা। আর এক্সামিনারে কোনো সময় তোমার এই টাইপের অঙ্ক দিলে প্রকৃত ভাগ করাইতো না, তারা চাইবো তুমি কনসেপ্টটা জানোনি। কনসেপ্টটা বলতে কি, কোন সংখ্যা 2 দিয়া ভাগ কোন সময় হইব, যেমন সাপোজ 2 দিয়া ভাগ, যদি কোনো ঘরের এককের ঘরের অঙ্ক 0, 2, 4 অর্থাৎ জোড় সংখ্যা হয়, তো সংখ্যাটা 2 দিয়া ভাগ যাইবই। এই নিয়মটা তোমার জানতে হইব। যেমন কোন একটা সংখ্যা 3 দিয়া ভাগ যাইবনি, আমি তোমাদের অন্য একটা ক্লাসে বুঝাই দেব, 5 একটা তোমরা জেনে রাখো। যে কোনো অঙ্কের শেষে যদি সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 হয়, সেই সংখ্যাটা 5 দিয়া ভাগ যাইবই। তো দেখো তুমি জানো, তোমার কিচ্ছু করা লাগে না। তুমি না জানো, তুমি একবার 2 দিয়া ভাগ দেওয়া চেক করবা, একবার 4 দিয়া ভাগ দেওয়া চেক করবা, একবার 8 দিয়া ভাগ দেওয়া চেক করবা। আর যদি জানো, উইদিন 5 সেকেন্ডে আনসার করা শেষ। আনসার কত? ডাইরেক্ট 5। তাহলে আশা করি উৎপাদক তোমাদের ক্লিয়ার হয়েছে যে উৎপাদক জিনিসটা কি। ইডিএল বেসিক কনসেপ্ট। ইডিএল দেখো, তুমি স্বাভাবিক সংখ্যা বুঝে লাইছো, এখন অনেকে হয়তো উৎপাদক কি লেখছে, তো এই জিনিসটাও আশা করি তোমরা বুঝে লাইছো। এরপরে পড়ো কি লেখছে। যে সকল স্বাভাবিক সংখ্যার উৎপাদক 1, কত লেখছে? 1, এবং সেই সংখ্যা নিজেই, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য মানে ভাগশেষ 0। বিভাজ্য মানে কি? নয় কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কেননা ভাগশেষ কত? 0। সেই সমস্ত স্বাভাবিক সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আশা করি তোমরা ওখানে বেশি ক্লিয়ার হয়েছে না। আমি এক দুটো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। সাপোজ যদি আমি 2 নেই, 2 দিয়ে কোনটা ভাগ দেওয়া যায়? 1 দিয়ে ভাগ দেওয়া যায়, আর 2 দিয়ে ভাগ দেওয়া যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়নি। তো আমি কি লিখছে? যে সকল স্বাভাবিক সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা নিজেই মানে কি? 2 নিজই। এর কত লাগছে? 2 নিজই। তাহলে 2 তো 2 দিয়ে ভাগ যাইবই, আর 1 দিয়ে তো যে কোনো সংখ্যারে ভাগ যায়। তাহলে তারা যে কথা লেখছে উৎপাদক এবং সেই সংখ্যা নিজেই, আমি এটা পাইছি। 2 রে আমি কি সংখ্যা কইতে পারি? 2 রে আমি মৌলিক সংখ্যা আমি কইতে পারি। সাপোজ যদি আমি আরেকটা एग्जांपल নেই, 3। তুমি দেখো 3 এর 1 দিয়েই ভাগ দেওয়া যায়, আর কত দিয়ে ভাগ দেওয়া যায়? আর 3 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে 3 রেখে আমি মৌলিক সংখ্যা কইতে পারবো? সংখ্যা অনুযায়ী অবশ্যই কইতে পারবো। যে সংখ্যার 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সকল প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যারে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। সাপোজ 4, ওখানে বুঝবা তোমরা, একটু ক্লিয়ার হইবা। 4 রে তো 1 দিয়া যাইবই, আর 4 দিয়া ভাগ যাইবই, সঙ্গে কত দিয়া ভাগ জায়গা? 2 দিয়া ভাগ জায়গা। মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা লেখছে, এটা কি এই সংজ্ঞাটা মানছে? এই সংখ্যাটা তারা মানছে না। সংজ্ঞাটা কি তা কইছে? যে সংখ্যারে 1 এবং এই সংখ্যা দিয়ে ভাগ যাইব, সেই সকল সংখ্যারে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমি দেখতেছি কি 4 রে 1 আর 4 বাদেও 2 দিয়া ভাগ যাইতেছে গা, তাহলে অবশ্যই 4 কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না। আমি যদি সাপোজ 5 বাই কোন সংখ্যাটা? 5, তাহলে 5 এর তুমি দেখো 1 দিয়া ভাগ যায়, আর কত দিয়া ভাগ যায়? 5 দিয়া ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়া ভাগ যায়নি। আর কোন সংখ্যা দিয়া ভাগ যায় না। তো যদি আর কোন সংখ্যা দ্বারা ভাগ না যায়, তো সেই সংখ্যাটা আমরা কিতা কই? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য, সেই সকল প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যারে আমরা কি কই? মৌলিক সংখ্যা। সাপোজ মনে করো, আমি আরেকটা एग्जांपल নেই। সাপোজ মনে করো 12 কি মৌলিক সংখ্যা হইবনি? এটা উৎপাদক না বাইর করে বলা যায় এটা উৎপাদক হইতো না। কেন? 12 রে তো 1 দিয়েও ভাগ যাইবো, 2 দিয়েও ভাগ যাইবো,
3 দিয়েও ভাগ যাইব, 4 দিয়েও ভাগ যাইব, 6 দিয়েও ভাগ যাইব, আর 12 দিয়েও ভাগ যাইব। তো এটা উৎপাদক করা হয়েছে, আমি দেখো করা তো দেখাচ্ছি 1 2 3 4 5 6টা উৎপাদক। সংখ্যা যেটা পেয়েছে যে সংখ্যারে 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই সংখ্যা মানে কি 12 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই 1 আর 12 দ্বারা বিভাজ্য হইতেছই, সঙ্গে 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য, 6 দ্বারা এটা বিভাজ্য। তাহলে এটা কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না। আমি যদি সাপোজ 13 এর কথা আলোচনা করি, তুমি এদিকে দেখো 13 কি 1 দিয়া ভাগ যাইব, আর কত দিয়া? এছাড়া অন্য কোন সংখ্যা দিয়া ভাগ যায়নি, এছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না। তুমি দেখতে পারো 2 দিয়া যায় না, 3 দিয়া যায় না, 4 দিয়া না, একমাত্র 1 দিয়া আর 13 দিয়েই ভাগ যায়। তাহলে 13 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য, সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন দেখো অনেকে কি করে 27 মৌলিক সংখ্যা, 27 কি মৌলিক সংখ্যা না? কেন মৌলিক সংখ্যা না? দেখো 1 দিয়া তো যে কোনো সংখ্যারে ভাগ যায়, আর 27 দিয়া তো ভাগ দেবই। এটা তুমি যে কোনো সংখ্যারে চোখ বুঝা লিখতে পারো। এছাড়া দেখতে হইব আর কোন সংখ্যা দেওয়া ভাগ দিনি, অবশ্যই জায়গা কত দেওয়া জায়গা? 3 দেওয়া যায়। কত দেওয়া যায়? 9 দেওয়া যায়। এটা কি সংখ্যা না? চোখ বুঝা কোয়া যায়, এটা কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না। আমি যদি সাপোজ 29 এর কথা কই, 29, এটা দেখো তুমি 1 দিয়ে ভাগ দিতে পারবা, আর 29 দিয়ে ভাগ দিতে পারবা, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারতাই না। তাহলে 29 কি সংখ্যা? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। আমি যদি সাপোজ তোমাকে বলি 51 কি সংখ্যা? ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে, কেননা এটা 1 দিয়া যায় আর 51 দিয়া তো ভাগ যাইবই, আর কত দিয়া জায়গা? 3 দিয়া জায়গা, 3 17 51, আর কত দিয়া যায়? 17 দিয়া। তোমরা অবশ্যই যারা কম্পিটিটিভ পরীক্ষা লেখা প্রিপারেশন নিতেছ, তোমরা 1 থেকে 20 অব্দি নাম তো অবশ্যই জানতে হইব, নাইলে তোমরা কইতেই পারবে না। এই সামান্য জিনিসটাই তোমরা ভুল করে দিয়াইবা, যেটা মৌলিক সংখ্যা। পরীক্ষার সময় অপশন দিল নিচের কোনটি মৌলিক সংখ্যা, তুমি যারা অনেকে যদি না জানো 51 আনসার করে দিয়ে করবা। ইরার লেগা তোমরা দেখো বেশি লাগে না, 1 থেকে 10 অব্দি তো তোমরা সবাই পারো। 11 নামও তো মুখস্থ করতে লাগে না, সবাই পারে। 20 নামও তো লাগে না, শুধু করার নামও তো মনে রাখতে লাগে, 8টা নামও তো মনে রাখতে লাগে। এমনি দেখা যায় 1 থেকে 20, এমনি শুনতে শোনা যায় 1 থেকে 20 আসছে অনেকগুলো নামতা। অ্যাকচুয়ালি আদৌ মনে রাখেন, তোমাদের মনে রাখতে লাগে 8টা নামতই। কেন 11 নাম তো 1 থেকে 10 আশা করি সবাই পারে। 11 নাম তো একদম ইজি, 20 নাম তো মনে রাখতে লাগে না, শুধু 12 থেকে 19 অব্দি নামতা। তোমরা পাত্রা তো 3 17 51 17 নামতা জানলে তুমি অটোমেটিক এটা বলতে পারবা। এর মানে কি? তাহলে আমরা কি দেখতেছি? 51 রে 1 দিয়েও ভাগ যায়, 51 দিয়েও ভাগ তো যাইবই, সঙ্গে 3 দিয়েও ভাগ যেতেছে গা, 17 দিয়েও ভাগ যেতেছে গা। তাহলে এইটা মৌলিক সংখ্যা যে সংজ্ঞাটা লেখা হয়েছে সেটাকে ব্রেক করতেছে, মানছে না। তাহলে 51 কি সংখ্যা না? মৌলিক সংখ্যা আমি বলতে পারবো না। আচ্ছা, আমরা নোটটা দেখে কি লিখছি, এখানে 2টা নোট লেখা হয়েছে। যদি 2টা স্বাভাবিক সংখ্যার সাধারণ উৎপাদক 1 হয়, অর্থাৎ 1 ছাড়া তাদের কোনো সাধারণ উৎপাদক নেই, তবে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। যদি 2টা স্বাভাবিক সংখ্যার সাধারণ উৎপাদক, এখানে কি লেখা হয়েছে? একটা ওয়ার্ড লেখা হয়েছে সাধারণ উৎপাদক। সাধারণ বাংলায় লেখনে অনেকের সমস্যা হয়। অ্যাকচুয়ালি সাধারণ মানে ইংলিশে যেটা আমরা কি লিখি? কমন। এখন আশা করি অনেকের ক্লিয়ার হয়েছে। উৎপাদক তো সবাই আমি বুঝাইছি, ওই উৎপাদক জিনিসটা কি। যদি 2টা স্বাভাবিক সংখ্যার সাধারণ উৎপাদক মানে কমন, দেখো 12 আর যদি 18 নেই, 12র উৎপাদক কত? আশা করি এটার উপর তোমরা অনেক ক্লিয়ার হইব। 12র উৎপাদক হইল গিয়া 12 রে 1 দিয়া ভাগ যাইব, 12 কে 12, 2 দিয়া ভাগ যায় 6 দুগুণে 12, 3 দিয়া ভাগ যায় 3 4
12, 4 দিয়া ভাগ যায় 3 4 12, 6 দিয়া ভাগ যায় আর 12 দ্বারা ভাগ যায়। তাহলে এটা কি 12 উৎপাদক? আমি আগেই কইছি 12 উৎপাদক মানে কি 12 এর যে সংখ্যাগুলো দিয়া ভাগ দিতে পারবো। এতটুকু আশা করি সবার ক্লিয়ার আছে। তাহলে অবশ্যই 18 উৎপাদক হইব কি 18 এর যে সংখ্যাগুলো দিয়া ভাগ দিতে পারো এটি হইব কি 18 উৎপাদক। তাহলে 1 দিয়া তো ভাগ যাইবই, 2 দিয়া যাইব 9 দুগুণে 18, 3 দিয়া যাইব 3 6 18, 6 দিয়া যাইব 3 6 18, 9 দিয়া যাইব 9 দুগুণে 18 আর 18 দিয়া যাইব 18 কে 18। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। 18 যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারো প্রত্যেকটা সংখ্যায় 18 উৎপাদক। এখন দেখো এখানে কি লেখছে, সাধারণ উৎপাদক। তোমরা যদি প্রত্যেকটা টার্ম না বুঝো, ইডি হলে মেইন ডেফিনেশন। ইডি যদি এই যে প্রত্যেকটা কথার একটা মিনিং আছে, এখানে যে লেখছে সাধারণ উৎপাদক, তোমরা এটাও ক্লিয়ার হতে দিব। নাহলে তো সাধারণ মানে কি, সাধারণ মানে কি আমরা ইংলিশে দেখো কমন। তাহলে আমি যদি এই দুইটার সাধারণ উৎপাদক লিখতাম যাই, কি লিখতাম যাই, এই 12 আর 18 যদি আমি সাধারণ উৎপাদক লিখতাম যাই, কি কি আসে? সাধারণ মানে আমি প্রথমে কইছি কমন, এক পাইবই। এক কমন কে লিখা, এক এখানেও আছে এখানেও আছে। সাধারণ মানে আমি কইছি কমন। কমন মানে কি, একটা যদি বুঝ দেব, কমন মানে মনে করো তোমাদের একটা বাকেট আছে, এটার মধ্যে রেড বল আছে আর হোয়াইট বল আছে আর ব্লু বল আছে। আরেকটা বাকেট বালতি আছে, যেটার মধ্যে মনে করো রেড আছে, গ্রিন আছে আর ইয়েলো বল আছে। এখন যদি কই এই দুইটার মধ্যে কমন কিটা, উত্তর কি হইব? উত্তর হইব রেড। ওই আমরা বাংলায় কইলে অনেক সময় অসুবিধা হয়, সাধারণ কোনটা? আমি যদি কমন কই অনেকে আনসার করলে আরে স্যার কমন তো রেড বল। কমন কি বল? রেড বল। যদি কই সাধারণ কোনটা আছে, সাধারণ বল কোনটা? সাধারণ বল মানে কমন বল। সাধারণ বল কোনটা আছে দুইটা বাকেটের মধ্যে, উত্তর হইব কি রেড। ইংলিশে আমরা কমন কই, কমন করলে আমরা এটা লাগে যে আমরা ইউজ টু, মানে সবসময় আমরা কমন করে অভ্যস্ত, এই কারণ। ঠিক আছে, এটা মনে রাখবা, সাধারণ মানে ইংলিশে কি কয় কমন। তাহলে আমি যদি এখন ইংলিশ না কইয়া কই এই দুইটা যে বালতি রাখা আছে বাকেট, এটার মধ্যে সাধারণ কিটা আছে? সাধারণ হলো গিয়া রেড বল, লাল বল। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন 12 আর 18 মধ্যে সাধারণ কি আছে? সাধারণ মানে কমন কি আছে? এক তো কমন, এক এখানেও আছে এক এখানেও আছে। তাহলে এক তো আমার সাধারণ হইতেই পারে, এখানে আছে এখানে আছে এখানেও আছে, তাহলে রেড আমার কমন। সেম আমি সংখ্যা দিতে যাবো, 1 আমার এখানে আছে 1 আমার এখানে আছে, 1 কমন। আর কি কমন আছে? 2 আমার এখানেও আছে 2 আমার এখানেও আছে। আশা করি সবাই এটা কমন বা সাধারণ। 3 আমার এখানেও আছে 3 আমার এখানেও আছে, এটাই তো কমন, দুখানে আছে, এটাই তো মানে কমন। তাহলে কত হইব? 3। এরপর দেখো তো 4 কি কমন? না, 4 আমি কমন করতে পারতাম না, 4 এখানে আছে কিন্তু 4 এখানে নাই। এখনো বুঝছো কমন কি জিনিসটা? কমন বলতে এখানেও থাকতে হইব এখানেও থাকতে হইব, 12 তো থাকতে হইব 18 তো থাকতে হইব। তো 4 তো কমন না চলে যায়, 4 12 উৎপাদক, 3 4 12, কিন্তু 4 দেখে 18 ভাগ করা যায়, তাহলে কেমন উৎপাদক হবে একটা? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো 6 সাধারণ উৎপাদক, কি লিখা? 6 দিয়া 12 ভাগ করা যায়, 6 দুগুণে 12, 6 দিয়া 18 ভাগ করা যায় 3 6 18, এই লিখা সাধারণ উৎপাদক। 12 উৎপাদক হইতো না, কেন 12 দিয়ে 12 যাইব, 18 যাইব নি, 18 হতো না, কেন 18 এখানে আছে 18 এখানে নাই। তাহলে দেখো আমি কি পাইতাছি? সাধারণ উৎপাদক কার কার? 12 আর 18 পাইতাছি 1 2 3 আর 6। এটি সাধারণ কেন? দেখো 1 দিয়া 12 ভাগ করতে পারো, 1 দিয়া 18 ভাগ করতে পারো, কমন উৎপাদক। 2 দিয়া 12 ভাগ করতে পারো, 6 দুগুণে 12, 2 দিয়া 18 ভাগ করতে পারো, 9 দুগুণে 18। 3 দিয়া 12 ভাগ করতে পারো, 3 4 12, 3 দিয়া 18 ভাগ করতে পারো, 3 6 18। 6 দিয়া 12 ভাগ করতে পারো, 6 দুগুণে 12, 6 দিয়া 48 ভাগ করতে পারো, আরে 6 দিয়া 18 ভাগ করতে পারো, 3 6 18। তাহলে দেখো তো 12 আর 18 কয়টা সাধারণ উৎপাদক পাইছি আমি? 1 2 3
4টা। কি কি? 1 2 3 আর 6। আশা করি সাধারণ উৎপাদকটা সবার ক্লিয়ার হয়েছে। এখন তোমরা এদিকে দেখো, এখানে কি লিখছি আমি? সাধারণ উৎপাদক কত হইতে হইব? দুইটা, যদি দুটি স্বাভাবিক সংখ্যার সাধারণ উৎপাদক 1 হইতে হইব, তাহলে এখানে কি 12 আর 18 সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক কি শুধু 1? না, সাধারণ মানে কমন উৎপাদক শুধু কি 1 আমি কইতে পারতাম না। কেলিগা 1ও আছে, 2ও আছে, 3ও আছে, 6ও আছে। তাহলে 12 আর 18 সাধারণ উৎপাদক তো 1 না, তাহলে 12 আর 18 কে আমি পরস্পর মৌলিক কইতে পারো? কইতে পারতাম না। 12 আর 18 আমি কোনো সময় কি বলতে পারবো না? পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমি পারবো না। আমি একটা এক্সাম্পল নেই, দেখো, আমি যদি কই 12 উৎপাদক কি কি? 1 2 3 4 6 আর 12। আশা করি উৎপাদক জিনিসটা সবার ক্লিয়ার, আমার আর এখানে ডিটেলস বলতে লাগতো না। এখন যদি কই 7 উৎপাদক, 7 উৎপাদক কত হইব? 1 আর 7। তুমি দেখো, তুমি দেখতে পারো 1 উৎপাদক কি? 7 আর 1। তাহলে এখন যদি কোয়েশ্চন করি 12 আর 7 কি পরস্পর মৌলিক সংখ্যা নেই? উত্তর হইব ইয়েস। কেন? 12 আর 7 এর কমন, যে কমন মানে কি সাধারণ যে উৎপাদক আছে, তুমি দেখো 1ই আছে, এছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে 12 আর 7 আমি কি করতে পারি? তারা পরস্পর মৌলিক। 12 কিন্তু নিজে মৌলিক সংখ্যা না। 12 কার সাথে মৌলিক হয়েছে? সাথে সাথে জোড়া বানাইয়া পরস্পর মৌলিক সংখ্যা হয়েছে। 12 কিন্তু নিজে মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। কোন সংখ্যা যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে অবশ্যই আমরা কি সংখ্যা কই? যৌগিক সংখ্যা কই। তারা 12 কিন্তু মৌলিক সংখ্যা না। কিন্তু 7 সঙ্গে যে সময় আইব 12 যদি সাধারণ উৎপাদক 1 হয়, যে কোনো দুইটা সংখ্যার যদি সাধারণ উৎপাদক 1 হয়, তাহলে সংখ্যা দুইটা পরস্পর কি হয়? মৌলিক হয়। তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। বি নাম্বার কি কইছে? মৌলিক সংখ্যা ব্যতীত সমস্ত গণনার জড়িত সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা। মানে মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যার তো দুইটাই উৎপাদক থাকবো, 1 আর সেই সংখ্যাটা নিজেই। কিন্তু যৌগিক সংখ্যা কি তৈব? 2 এর বেশি উৎপাদক থাকবো। মৌলিক সংখ্যার করা উৎপাদক থাকে, 2টা উৎপাদক থাকে, 1 আর সংখ্যাটা নিজেই। কিন্তু যৌগিক সংখ্যার উৎপাদক করা থাকে 2 এর বেশি থাকবো। কেন 2 এর বেশি থাকবো? তুমি দেখো, আমি যদি 6 নেই, তো 1 আর 6 তো হইবই। সঙ্গে দেখো 2 দিয়েও ভাগ জায়গা, সঙ্গে দেখো 3 দিয়েও ভাগ জায়গা, হয়েছে 2 এর বেশি উৎপাদক। অথবা এমন মনে রাখতে পারো, কোন সংখ্যা যদি মৌলিক সংখ্যা না হয়, এটা কি সংখ্যা হইব? যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে দেখো কেন? মৌলিক সংখ্যার 1 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায়, 2 এর উৎপাদক আছে 1 আর সংখ্যাটা নিজে। কিন্তু যৌগিক সংখ্যা সবসময়, যে কোনো যৌগিক সংখ্যা 1 এর বেশি, 2 এর বেশি উৎপাদক থাকবো। এখন পরীক্ষার সময় অনেক সময় আসে যে সবথেকে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা কত? সবাই মনে রাখবা 2। 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা। প্রায় সময় পরীক্ষার সময় ইউজ করতে পারে যে একমাত্র ছোট এবং জোড় মৌলিক সংখ্যাটা কোনটা? 2 একমাত্র জোড় এবং মৌলিক সংখ্যা, এটা সবাই মনে রাখবা। দেখো, এখন আমরা দেখতেছি কি প্রকৃত মান এবং স্থানীয় মান। তাহলে আমরা আগে প্রকৃত মানটা কি এই জিনিসটা বুঝে নিব। কি লিখছি? প্রকৃত মান। সাপোজ আমি একটা উদাহরণই তোমাদের বলতেছি। সাপোজ মনে করো 2 3 5 7 2 3 5 7 একটা আমি সংখ্যা নিলাম। 5 এর প্রকৃত মান 5 হইতো। 5 দেখি দেখতে 6 এর মতো লাগতেছে। ফেস ভ্যালুটা দেখতে কেমন লাগতেছে? এই যে আমি যে সংখ্যাটা লিখছি, এটা কত দেখতে কেমন? সাপোজ যদি আমি কই আমার চেহারা কি দেখতে, আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আমার চেহারা কি অন্যরকম লাগবো? তাহলে আমার ফেস ভ্যালু, আমি তো সে নিজে, আমি যদি কোনো একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমার ফেস ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবো গা? ফেস কি আমার চেঞ্জ হয়ে যাবো গা? কোনো সময় ফেস চেঞ্জ হইতো না। আমি মানুষ আছি, আমার যে চেহারা আছে এই চেহারাই রিফ্লেকশন হইব। তো সেম প্রকৃত মান, প্রকৃত মানে কি অরিজিনাল যেটা আছে। তো 5 এর প্রকৃত মান কত হইব? 5 এর নিজ হইতো।
অন্যদিকে 2 এর প্রকৃত মান কত? অবশ্য 2 নিজে প্রকৃত মান অরিজিনাল, সে দেখতে কেমন, সে ফেস, তো ফেস ভ্যালু মানে কি, সে ফেস কত থাকে, কি ফেস হতে, সে 2 ফেস কত থাকে 2। 7 এর প্রকৃত মান কত? 7 নিজেই তো, প্রকৃত মান তো কোনো সময় চেঞ্জ হতো না, 7 তো 7ই। আমি এটা এখানে লিখলে 7, এর 7 লিখলে এটা কি 7ই, এই সংখ্যার সাথে এটা কি বোঝাচ্ছে 7ই। তো 7 এর প্রকৃত মান কি, যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটা নিজেই হয়। এটা মনে রাখলে যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটা নিজেই। এখন দেখো কি লিখছি এখানে, স্থানীয় মান। এটা তোমাদের অল্প বুঝতে হইব, যে স্থানীয় মানটা তোমাদের অল্প বুঝতে হইব। স্থানীয় মান মানে কি? তাই তোমরা অবশ্যই জানো, আগে তোমরা পড়াশোনা করেছো যে একক মানে কি। একক মানে আমরা এককের ঘরের অঙ্কটা বোঝাই। এরপর আমরা কি জানি, এককের পরে কি আসে? দশক। দশক মানে কি? 10। এরপর আমরা কি জানি? শতক। শতক মানে কি? 100। এরপর আমরা কি জানি? হাজার। হাজার মানে কি? 1000। তাহলে এককের পরে কি আসে? এককের পরে আসে দশক, দশকের আগে আসে শতক, শতকের আগে আসে হাজার, হাজার আগে কি আসে? অযুত। অযুত অনেকেই জানো না। একক মানে এক, দশক মানে মনে রাখতে হবে কনসেপ্ট। অনেক কথা কি বুঝেছে না, এটি কনসেপ্ট, তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে লাগবে। একক মানে 1, দশক মানে 10, শতক মানে হাজার তো হাজারই। অযুত মানে কি? 10,000। অযুত মানে কি? 10,000। অযুতের আগে কি আসে? লক্ষ। লক্ষ মানে কি? 1 লক্ষ। নিযুত মানে কি? 10 লক্ষ। এরপরে কি আসে? কোটি। একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000, অযুত মানে 10,000, লক্ষ মানে 1 লক্ষ। তা আমরা কি জানি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানে কি? 10 লক্ষ। এরপরে কত আসে? কোটি আসে। এই জিনিসগুলা কেন ইম্পর্টেন্ট, বা আমি তোমার কেন বলতে চাচ্ছি, ওখানে বুঝবা তোমরা যে এই জিনিসগুলা কেন ইম্পর্টেন্ট। তোমরা সবসময় শিক্ষাইছো যে, সাপোজ আমি একটা উদাহরণ নিই, 25। 25 কি? 25 একটা 2 অঙ্কের সংখ্যা। সবসময় দেখো 25, অ্যাকচুয়ালি 25টারে ভাঙ্গা যায়। 25টারে কি করা যায়? 25টারে ভাঙ্গা যায়। কেমনে ভাঙবা? দেখো 5 কত করে এককের ঘরে আছে? একক মানে কি বুঝি? 5 আছে এককের ঘরে। 2 কত ঘরে আছে? 2 আছে দশকের ঘরে। 10 দুগুণে 20 প্লাস 5 কত হয়? 25। যে কোনো সংখ্যা দিয়ে ভাঙ্গা যায়, তার জন্য তোমাদের এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। সাপোজ যদি আমি 35 নিই, মনে করো 48 নিলাম, 48 কে এক্সপান্ড করা যায়, ভাঙ্গা যায়। কিভাবে ভাঙ্গা যায় দেখো, 4 আছে কত ঘরে? একক, দশক। 4 আছে কত ঘরে? দশকের ঘরে। প্লাস 8 আছে কত ঘরে? এককের ঘরে। তুমি ভাঙ্গা দেখো, 4 10 40 প্লাস 8 একে 8, কত হয়? 48। আইসি নি 48। তো যে কোনো সংখ্যার এই জিনিসগুলো কেন ভাঙ্গা যায়, এটা কেন তোমাদের শেখাইতেছি, তোমরা অল্প তোমরা বুঝতে পারবা যে এই জিনিসগুলো আমি তোমাদের কেন দেখাইতেছি। আমরা একইভাবে 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাঙতে পারো, একইভাবে আমরা 4 অঙ্কের সংখ্যাও ভাঙতে পারো, অবশ্যই ভাঙতে পারো। 2 অঙ্কের সংখ্যা যদি ভাঙতে পারি, 4 অঙ্কের সংখ্যাও ভাঙতে পারো। আমি একটা 3 অঙ্কের সংখ্যা তোমাদের ভেঙে দেখাই। 375। 3 কতর ঘরে আছে? একক, দশক, শতক। 3 আছে কতর ঘরে? শতকের ঘরে। 3 আছে শতকের ঘরে। শতক মানে আমি কি লিখছিলাম? এইখানে লিখছিলাম শতক মানে 100। প্লাস 7 আছে কতর ঘরে? একক, দশক। ওই দশক মানে কত করছিলাম? 10। 7 আছে দশকের ঘরে। প্লাস 5 আছে কতর ঘরে? 5 আছে আমার এককের ঘরে। একক মানে কি লিখছিলাম? একক মানে আমি 1 লিখছিলাম।
5 into 1, তুমি সবগুলো গুণ করে যোগ করে দেখো, তুমি 375 পাইবা। 3 দিয়ে 100 গুণ করলে কত? অবশ্যই 300 কে 300, 7 10 কত? 70, 5 একে কত? 5, তাহলে কত হয়? 375। এইভাবে তুমি যে কোনো সংখ্যারে ভাঙতে পারবা। তাহলে ভাঙার জন্য তুমি কোন জিনিসগুলো তোমার জানতে হইব? এই জিনিসগুলো তোমার জানতে হইব। এখন বুঝতে পারছো যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কতটুকু? তুমি যদি নাও জানো অযুত মানে কত? 10,000, হাজার মানে কত? 1000, শতক মানে কত বোঝায়? 100, দশক মানে 10, একক মানে এককের। তো তুমি যে কোনো সংখ্যারে যে সময় ভাঙবা, তা তোমার এই জিনিসগুলো তোমার জানতে লাগবে। কোনো একটা সংখ্যা মনে করো অযুতের ঘরে আছে, তুমি জানোই না অযুত কত, তো তুমি কেন ভাঙবা? এই হলো তোমাদের বেসিক কনসেপ্ট। আমি বারে বারে তোমাদের একই কথা কইতাছি, এই জিনিসগুলা যার যত ক্লিয়ার থাকবো, অক্ষরে তোমরা বুঝতে পারবা যে এই জিনিসগুলা কেন ক্লিয়ার দরকার। তোমরা অনেকেই ধারণা থাকে যে প্রকৃত অঙ্কটা করতা, যে প্রকৃত মান আর স্থানীয় মান আমি বাইর করে নিতে পারতাম। তুমি যদি আমি গ্যারেন্টি দিয়ে কইতে পারি, যদি এই জায়গাটা কেউ ক্লিয়ার থাকে, প্রকৃত মান আর স্থানীয় মানের অঙ্ক কেউ কোনো সময় ভুল হইতো না। আমি অক্ষরে বলে যাচ্ছি, তোমরা দেখো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কেন এই জিনিসটার ইম্পর্টেন্স কতটুকু, তোমরা অক্ষরেই বুঝতে পারবা। এখন দেখো স্থানীয় মান, সাপোজ মনে করো 3 7 8, 7 প্রকৃত মান তো 7। স্থানীয় মান মানে আমি যদি কই 7 স্থানীয় মান, আমি কি লিখলাম? 7 স্থানীয় মান। স্থানীয় মান মানেই কোন স্থানে সংখ্যাটা আছে তার উপর নির্ভর করে, তার একটা মান থাকবো। তো স্থানের উপর স্থানীয় মান মানে যে সংখ্যার স্থানীয় মান কইব, সেই সংখ্যাটা কোন স্থানে আছে তার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে তার স্থানীয় মানটা। প্রকৃত মান তো শিখাইছি তোমাদের। 7 প্রকৃত মান কত? অবশ্যই 7। 8 প্রকৃত মান কত? 8। 3 প্রকৃত মান 3। কিন্তু যে সময় কমু 7 স্থানীয় মান, এখন দেখো তো, তাহলে আমার ভাঙতে লাগবো। তাহলে কি করতে লাগবো? আমার ভাঙতে লাগবো। কেন অক্ষণে বুঝবো কেন ভাঙতে লাগে। 3 কত স্থানে আছে? 3 আছে শতকের স্থানে, প্লাস 7 আছে, এই দেখে, এখন দেখো 7 কোন স্থানে আছে? 7 আছে দশকের স্থানে, প্লাস 5 আছে এককের স্থানে। এখন দেখো আমি কি করছি, স্থানীয় মান কোন স্থানে আছে তার উপর ডিপেন্ড করে। 7 কোন স্থানে আছে? দশকের স্থানে আছে। আমি যদি লিখি, এটা কত লিখতে পারি? 300 প্লাস 7 10 70 প্লাস 5 একে 5। তাইলে 7 কোন স্থানে আছে? দশকের। 7 আছে দশকের স্থানে, তার স্থানীয় মানটা কত হইব? 70। এখন আশা করি কেন তোমাদের এতক্ষণ যে সামনে যে বুঝাইছি, কি কারণে বুঝাইছি তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে ভাঙ্গাটা কতটুকু ইম্পর্টেন্ট, তার জন্য একক দশক শতক জানাটা কতটুকু ইম্পর্টেন্ট তোমাদের অবশ্যই জানতে হইব। তা আমি কি করছি, প্রকৃত মান মানে 7 প্রকৃত মান মানে 7 নিজেই, কিন্তু স্থানীয় মান যদি কই সেটা কোন স্থানে আছে তার উপরে ডিপেন্ড করব। 7 আছে কত? দশকের স্থানে, 7 10 70। এখন কি পরীক্ষার সময় আমি ভাঙ্গা করো? এইভাবে ভাঙ্গা করতাম না। কোন সংখ্যা রেখে আমি এখন কি পরীক্ষার সময় কি আমি ভাঙবো? না, আমি পরীক্ষার সময় ভাঙতাম না। পরীক্ষার সময় আমি ভাঙ্গা করতাম না। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো, তো আশা করি বুঝতে পারবা। এক্সাম্পল নেই, সাপোজ মনে করো 3 2 5 7 8। আমি যদি কই 2 এর স্থানীয় মান, দেখো জিনিসটা কত ইজি যদি জানো। 2 এর প্রকৃত মান তো 2, কিন্তু স্থানীয় মান আমি কি কইছিলাম, এটা কোন স্থানে আছে তার উপর ডিপেন্ড করব। তো আমি কি এত বড় সংখ্যায় ভাঙবো না, এখানে যে একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার উদুত, আমি কি ভাঙতাম না। আমি দেখো, যেহেতু আমার শুধু মান বাই দরকার,
2 কোন স্থানে আছে? একক, দশক, শতক, হাজার। 2 আছে কত স্থানে? হাজার স্থানে আছে। তাহলে 2 এর স্থানীয় মান আর স্থানীয় মান কত হইব? 2000। এখন দেখছো জিনিসটা কত ইজি হয়ে গেছে গা। আমার কি এভাবে পড়া সংখ্যা ভাঙতে লাগতেছে? আমি তোমাদের সব ধরনের দেখাই দিছি যে কিভাবে আসে। এই কারণে তোমাদের অনেকগুলো এক্সাম্পল। আমার শুধু পরীক্ষার সময় শুধু কোন দরকার? শুধু এই জায়গার এই দরকার। আমি অত বড় সংখ্যা কি ভাঙবনি? আমি কোনো সময় ভাঙতাম না। এখন যদি কইতো 3 এর স্থানীয় মান কত? প্রকৃত মান তো 3, কিন্তু এটা কোন স্থানে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে যদি না জানো কেউ যে অযুত মানে 10,000, এখানে যদি কেউ না জানো অযুত মানে 10,000, তাহলে পারবেনি করতে। এই কারণে কইছি ইডিওলে মেইন কনসেপ্ট অযুত মানে কি কইছিলাম? 10,000। 3 কোন স্থানে আছে? 10,000 স্থানে আছে। 3 আছে 10,000 স্থানে। 3 দিয়ে 10,000 গুণ দিলে কত হাজার হইব? 30,000 হইব। এটা হইল তার স্থানীয় মান। তাহলে আবার কি সংখ্যাটা ভাঙতে লাগতেছে? তাহলে আবার সংখ্যাটা কিন্তু ভাঙতে লাগবে না, শুধু আমি কনসেপ্টটা জানতাম, অঙ্ক আনসার করতাম। আশা করি যদি তোমরা কন্টিনিউ থাকো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এত ইজি হইতে তোমাদের যে আপকামিং পুলিশ এসএসসির যে সিলেবাসটা আছে যতটুকু সম্ভব ইজি ওয়েতে আমি করার চেষ্টা করুম। এখন যেভাবে কইতাছি ঠিক আছে, এবার তোমাদের যত ইজি ওয়েতে তোমরা বুঝতে পারো আমি তোমরা করামো। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা এবং এটা যত পারো শেয়ার করবা। এখন দেখো তোমরা এখন যদি কনসেপ্টটা বুঝতে থাকবা তাহলে এখন তোমরা অবশ্যই কইবা স্যার এটি কোনো অঙ্ক নেই, এটা কোনো অঙ্কই না। যদি কেউ আমি যে অক্ষরে যে কনসেপ্টটা বুঝাইছি যদি কেউ বুঝতে থাকো তোমরা এটা অঙ্কই মনে হওয়ার কথা না। ওদিকে কইছি যত পারো তোমরা কনসেপ্টে টাইম দিবা, কনসেপ্টটা আগে ক্লিয়ার করবা, তারপর এখন দেখো অঙ্কটা কত ইজি লাগবে তোমার এটা অঙ্কই মনে হতো না। কারণ আমি তোমাদের এমন ভাবে করাইছি, এটা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আমি তোমাদের এমন ভাবে করাই দেবো। প্রথম তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা আমি যে সামনে যে আধা ঘন্টা যে কনসেপ্টটা বুঝাই তোমরা দরকার পড়লে এটা বারে বারে রিপিট দেখবা কনসেপ্টটা। যতক্ষণ অব্দি কনসেপ্টটা ক্লিয়ার না হইব এতক্ষণ অব্দি করবা না। কনসেপ্ট ক্লিয়ার হইব এখন দেখবা একটা অঙ্ক আমার আর তোমার করানো না, তোমরা পজ করে ইচ্ছা করলে সলভ করে আনসারটা দেখতে পারবা। তোমরা যদি মনে করে কেউ ভিডিওটা পজ করে সলভ করে এরপর আনসারটা মিলাইতে পারবা। এখন দেখো এখানে কি লেখছে, এটা কি করার কোনো কিছু আছে? কইছে 8 এর প্রকৃত মান। তাহলে 8 এর প্রকৃত মান কত? 8 নিয়ে 2। যদি কেউ না জানো শেষ। 8 এর প্রকৃত মান কত? 8। অনেক সময় পরীক্ষার সময় কি করতে পারে? 8 না দিয়া একক, দশক, শতক, হাজার। অনেক সময় কি দিতে পারে? 8,000ও দিয়া দিতে পারে। যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে প্রকৃত মান আর স্থানীয় মানের মধ্যে তাহলে কিন্তু ভুল করার সম্ভাবনা থাকবো। 8 এর প্রকৃত মান 8, 7 এর প্রকৃত মান 7, 9 এর প্রকৃত মান 9। কিন্তু স্থানীয় মান কি হয়? এটা কোন স্থানে আছে? যদি কত 8 এর স্থানীয় মান কত? 8,000। কেন 8,000? একক, দশক, শতক, হাজার। কত আছে? হাজার স্থানে আছে। লিগা যদি গুণ করি কত হইব? অবশ্যই 8,000 হইব। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। যেহেতু কনসেপ্টটা আমি এত টাইম লাগে বুঝাইছি, আশা করি অঙ্কটি এখন তোমরা করাইলেই অটোমেটিক বুঝতে পারবা। এখন দেখো তোমার 2 নাম্বার কোয়েশ্চনটা। আশা করি ইডেও আমার আর তোমাদের বোঝান লাগতো না। আমি তোমাদের কনসেপ্টটা যেভাবে বুঝাই দিছি আশা করি সংখ্যাটা কত দিছে? 7, 8, 9, 5, 6। তোমরা আমি কনসেপ্টটা যেভাবে বুঝাইয়া দিছি আশা করি এরপরে এটা তোমরা নিজেরাই আনসার করতে পারবা। ভিডিওটা পজ করো, করে আনসার করো, এরপর আমার সঙ্গে মিলাইও। ওখানে কি কইছে? সবসময় এটা খেয়াল রাখবা, স্থানীয় মান। স্থানীয় মান মানে মনে রাখবা এটা কিসের উপর নির্ভর করে? স্থানের উপর নির্ভর করে। স্থানীয় মান মানে কিসের উপর নির্ভর করে? স্থানের উপর নির্ভর করে। তাহলে ওখানে কোশ্চেনটা পড়ো, কি লেখছে? এই সংখ্যা 9 এর স্থানীয় মান কত? 9 কোন স্থানে আছে? 6 আছে এককের স্থানে, 5 আছে দশকের স্থানে, আর 9 আছে শতকের স্থানে। আমি কইছিলাম শতক মানে কি?
শতক মানে 100। তাহলে গুণ করলে তার মান কইছে, স্থান কইছে না, তার স্থানীয় কি লেখছে সঙ্গে, মান লেখছে। মানটা হইব গিয়া 900। কেউ আবার দেখো অনেকে ভুল করতে পারো, কিন্তু কোন স্থানে আছে, শতকের স্থানে আছে। 9 দিয়া 100 গুণ করলে কত, 9 100 900 হয়। আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। এটার মতো আর বোঝানোর মতো বেশি কিচ্ছু নাই। এখন দেখো কোয়েশ্চনটা, আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। কোয়েশ্চনটা পড়ো। 5 প্রকৃত মান ও স্থানীয় মানের মধ্যে পার্থক্য কি লেখছে। কোয়েশ্চনটা সবাই আশা করি কোয়েশ্চনটা খুব ভালো করে পড়বা। কোয়েশ্চনটা না পড়া কোনো সময় আনসার করতে যাবে না। পরীক্ষার সময় অনেকেই এই হরবরি করতে গিয়ে একটা দুটা কোয়েশ্চন ভুল হয়, কোয়েশ্চন ঠিকভাবে পড়ে না, কি চাইছে এটাও বুঝে না, আনসার করে দিয়ে পড়ে। তাহলে একটা কোয়েশ্চনে তোমরা 2 করে মার্ক, প্রত্যেকটা কোয়েশ্চনে একটা মার্ক। একটা কোয়েশ্চন ভুল মানে কি, নিজের দোষে ভুল মানে কি 2টা মার্ক, কিন্তু 2 মার্কে কি 0.05 লেগে চাকরি অনেকে পায় না। 2টা মার্কের প্রচুর মূল্য। কোয়েশ্চনটা পড়ো, ভালো করে পড়বা। এই সংখ্যাটিতে 5 প্রকৃত মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো সবাই তখন প্রকৃত মান কি, 5 প্রকৃত মান কত, এটা মধ্যে আর বেশি কিছু বোঝানোর নাই। তোমরা তো আমি আগেই বুঝাইছি প্রকৃত মান স্থানীয় মান কি। তারপর আরম্ভ করেছি 5 প্রকৃত মান। তোমরা বলো তো কত, 5 প্রকৃত মান হইব গিয়া, 5 প্রকৃত মান 5, 7 প্রকৃত মান 7, 8 প্রকৃত মান 8 নিজেই। তাহলে 5 প্রকৃত মান কত, 5। কিন্তু স্থানীয় মান কি কইছিলাম, এটা কোন স্থানে আছে। আমি যদি লিখি 5 স্থানীয় মান, দেখো সংখ্যাটা কত আছে, লেখো 2 5 7 8। স্থানীয় মান মানে একক, দশক, শতক। 5 আছে কত স্থানে, শতকের স্থানে, মানে শতক মানে 100। মানটা কত হইব, গুণ করলে 500। তাহলে 5 প্রকৃত মান তো 5 নিজেই, কিন্তু স্থানীয় মান কত, 500। পার্থক্য দেখো, পার্থক্য মানে সবসময় তোমরা এটা মাথায় রাখবা, বড়টার থেকে ছোটটারে বিয়োগ করবা। ডাইরেক্ট যদি কইতো 5 থেকে 500 বিয়োগ করতে আলাদা ব্যাপার। যে সময় কোনোখানে পার্থক্য খুঁজবো, এ সময় অবশ্যই মনে করো রামের বয়স 30 আর শ্যামের বয়স 20। তোমরা যদি কোয়েশ্চেন করি, তোমরা অবশ্যই উত্তর দিবা যে রাম আর শ্যামের বয়সের পার্থক্য কত, 10। অবশ্যই 10। একজনের 30 বছর আর একজনের কত, 20 বছর। দুইজনের বয়সের পার্থক্য কত, 10 বছর। তো 10 কেমনে বাই করছো, বড় থেকে ছোটটারে বিয়োগ করছো। পার্থক্যটা কত হয়েছে, পার্থক্য মানে বিয়োগ করবা। এটা মাথায় রাখবা যে অনেক সময় আবার যদি তুমি সেম অঙ্কটা আগে 20 লেখো আর পরে 30 লেখো, আনসার আইব কত, -10। পরীক্ষার সময় অপশন দিতে পারে, এ অপশন দিল মনে করো তোমাদের 10, বি দিল মনে করো -10। এখন যদি না ওই জানো পার্থক্যটা কিটা, তাহলে অনেকে যদি এটা বিয়োগ করে দাও, আনসার যায় বাইরা, ওটা সম্পূর্ণ রং। পার্থক্য জিনিসটা অলওয়েজ বড় থেকে ছোটটা বিয়োগ করবা। তাহলে এখন দেখো, এটা তো আর করার কিছু নাই। পার্থক্য মানে 500 থেকে 5 গেলে কত, আমি অক্ষণে কইছি যে পার্থক্য মানে বড় থেকে ছোটটারে, বড় থেকে ছোটটারে বিয়োগ করবা। 500 থেকে 5 গেলে কত, 495। আশা করি সবাই বুঝতে পারছো এটার আনসারটা। কেননা 5 প্রকৃত মান আমি বলছি 5 আর 5 স্থানীয় মান হয় 500। দুইটার পার্থক্য কত, 495। কি তাহলে 20 থেকে 100-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। এখন তোমরা যদি কনসেপ্ট না জানি না মৌলিক সংখ্যা বাইর করতে যাও, প্রচুর সময় লাগবে। তোমরা যদি কইছে 20 থেকে 100-র মধ্যে
তাহলে 20 থেকে 100 মধ্যে মানে কি তাই 20 পরে কত আইব মৌলিক সংখ্যা 23, এরপরে কত আইব 29, এরপরে কত আইব 31, এরপরে কত আইব 37, এরপরে কত আইব 41, এরপরে কত আইব 43, এরপরে কত আইব 47। এগুলা কি সংখ্যা? প্রত্যেকটাই মৌলিক সংখ্যা। তুমি দেখো প্রত্যেকটা সংখ্যা এক আর এই সংখ্যা দিয়ে ভাগ যায়। 23 নাও, 23 তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা আর 23 দিয়ে ভাগ করতে পারবা। 29 নাও, 29 1 দিয়ে ভাগ করতে পারবা আর 29 দিয়ে ভাগ করতে পারবা। 31 রে 1 দিয়ে ভাগ করতে পারবা, 31 দিয়ে ভাগ করতে পারবা। 47 রে 1 দিয়ে ভাগ করতে পারবা আর 47 দিয়ে ভাগ করতে পারবা। 53 আছে এরপরে। এইভাবে কত অবধি আছে? 100 অবধি। পরীক্ষার সময় যদি আমি এইভাবে 20 থেকে 100 মধ্যে লিখতাম যাই, তাহলে আমাদের প্রচুর সময় যাইবগা। তার জন্য তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হইব। একের থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হইল গিয়া কয়টা? 25টা মৌলিক সংখ্যা আছে। এই কয়েকটা জিনিসের মধ্যে এই জিনিসগুলো মনে রাখলে তোমাদের পরীক্ষার সময় তো তোমরা 1 ঘন্টায় অনেকগুলো আনসার করতে হইব, তো অনেকগুলো তোমাদের জিনিস মনে রাখার সুবিধা। 20 থেকে 100 মনে রাখার থেকে এই কয়েকটা জিনিস মনে রাখা তোমাদের পরীক্ষার সময় এক্সামিনারে কোনো সময় তারা এমন কোশ্চেন ফ্রেম করে না যে তুমি 23, 27, 29 হিসাবে মৌলিক সংখ্যাগুলো 23, 29, 31 এইভাবে বাইর করে লিখবা। তারা কোনো না কোনো ট্রিক দিয়ে তোমাদের দেয়, খুব শর্টকাট হয়। তাহলে এটাও মনে রাখবা, 1 থেকে 100 অবধি কয়টা? 25টা। 1 থেকে 50 অবধি কয়টা? এটা মনে রাখবা 15টা। কয়টা? 1 থেকে 50 অবধি 15টা মৌলিক সংখ্যা আছে। আর 50 থেকে 100 মধ্যে কয়টা আছে? অবশ্যই 1 থেকে 100 যদি 25টা হয় আর 1 থেকে 50 যদি 15টা হয়, তাহলে 50 থেকে 100 কয়টা? অটোমেটিক 10টা। এটাকে মনে রাখতে লাগে? বেশি মনে রাখতে লাগে না। 1 থেকে 100 অবধি 25টা মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50 অবধি 15টা, তাহলে অটোমেটিক 50 থেকে 100 অবধি 10টা। এই জিনিসটা কেন মনে রাখতে কইছি আমি দেখো, তোমরা বুঝবা যে কেন কইছি। 2 থেকে 100 মধ্যে আমরা কত খুঁজে? 20 থেকে কতর মধ্যে খুঁজে? 100 মধ্যে। তাহলে 1 থেকে 100 মধ্যে কটা আছে আমরা জানি? 25টা আছে। আমি এইখানে লেখা আছে তোমাদের 1 থেকে 100 অবধি কটা আছে? 25টা। এখন যদি আমি 1 থেকে 20 মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, তাহলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে অঙ্কটা। 1 থেকে 20 অবধি যে কটা মৌলিক সংখ্যা আছে এগুলা আশা করি আমরা সবসময় এগুলো ইউজ করি, তাহলে আমরা এদের বাইর করতে বেশি সমস্যা হয় না। 1 থেকে 20 অবধি কটা আছে? 2 লেখা করো, 3, 5, 7, 11, 13, 17 আর কটা? 19। আর কোনো সম্পর্কের সংখ্যা নাই। তাহলে কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি যদি 8টা বাদ দিয়ে দিই তাহলে তো ফেলেছি। আমি যদি 1 থেকে 20 অবধি মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে লাই, 1 থেকে 125টা, 1 থেকে আমি কিন্তু 1 থেকে 100 অবধি, এখানে কিন্তু 1 থেকে 100 অবধি আয় হচ্ছে। আমি যদি 1 থেকে 20 অবধি বাদ দিয়ে লাই, তো বাকিটা কি থাকে? 20 থেকে 100। তাহলে 1 থেকে 20 অবধি করা আছে, কখন যে বাইর করছি দেখো, আমি 1 থেকে 20 করা বাইর করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কটা বাইর করছি? 1 থেকে 20 8টা। তাহলে 1 থেকে 100 হলো 25টা, 1 থেকে 20 হলো 8টা। যদি আমি এটি বাদ দিয়ে দিই, 1 থেকে 100 যে কটা মৌলিক সংখ্যা আছে এখান থেকে যদি আমি 1 থেকে 20 অবধি বাদ দিয়ে দিই, বাকি থাকে কিটা? 20 থেকে 100। আশা করি এটা বুঝতে। তারপরে আবার রিপিট করি, 1 থেকে 100 মধ্যে যতগুলা মৌলিক সংখ্যা আছে তার থেকে যদি আমি 1 থেকে 20 মৌলিক সংখ্যা বাদ দিয়ে দিই, বাকি থাকে কিটা? 20 থেকে 100। তাহলে 25 থেকে 8 গেলে কত? 17। তাহলে এখানে অপশন 17টা আছে নি? আছে। এখন তুমি যদি বাইর করতে যাও 20 থেকে কত?
100 অব্দি অনেক সময় লাগতে পারে। সময় কেন লাগতে পারে? 50-এর পরে অনেকগুলো সংখ্যা তোমরা কনফিউশন হইবা। কেন কনফিউশন হইবা? যেমন 51 ভিতরে অনেকে লেখা ছাড়া কি করবা, আরে 51 কি মৌলিক সংখ্যা নেই, অনেকে চেক করতে যাইবা। যারা জানো তো জানো, না জানো অনেকে কি করবা, আরে এটাও মনে 51 মনে মৌলিক সংখ্যা। অ্যাকচুয়ালি 51 কিন্তু মৌলিক সংখ্যা না। এই কারণে কইছি এই জিনিসগুলো যদি কেউ মনে রাখো তো তোমাদের অঙ্ক করতে, এই টাইপের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হইব। এখানে কি লেখছে, নিচের কোনটা মৌলিক সংখ্যা? এখন এখানে আছে 87, এখানে আছে 91, এখানে আছে 159, এখানে আছে 173। তাহলে মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যারে 1 আর এই সংখ্যা দিয়ে ভাগ করা যাইব সেই সংখ্যাটার আমি কি কই, মৌলিক সংখ্যা। এখন কিছু নিয়ম আছে, এই অঙ্কটার ভেতরে মৌলিক সংখ্যা বাইর করারও কিছু নিয়ম আছে, যেটা আমরা ভাজকের নিয়ম কই। মৌলিক সংখ্যা বাইর করারও কিছু নিয়ম আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সেই নিয়মগুলো অ্যাপ্লাই না কইরা নর্মাল মেথডও তুমি করলে পারবা, যেহেতু সংখ্যাগুলা কি এই বড় দিছে না, তুমি এমনি করতে পারবা। দেখো 87 মৌলিক সংখ্যা না। 87 3 দিয়া ভাগ যায়। মন করবা স্যার কেমনে বুঝো 3 দিয়া ভাগ যায়? যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল, আমি আবার কইতাছি 3 দিয়া কোন সংখ্যারে ভাগ যায় বনি, কেমনে বুঝবা? এখানে কিন্তু বিভাজ্যতা রোল তোমাদের ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। অনেক অঙ্কের ক্ষেত্রে বিভাজ্যতা রোল, যে সংখ্যাটাকে 3 দিয়া ভাগ যায় বনি আমি কেমনে বুঝুম? অনেক বড় একটা সংখ্যা দিছ, নিচে তো 9 আছে ঠিকই, কিন্তু উপর একটা বড় সংখ্যাটাকে 3 দিয়া ভাগ যায় বনি। তাহলে 3 দিয়া ভাগ যাওয়ার নিয়ম হইল গিয়া কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল। অঙ্কগুলির যোগফল মানে কি? 8 প্লাস 7। এই যে 87 একটা সংখ্যা, তার অঙ্কগুলি কি? একটা 8 আর একটা 7। তাদের যোগফল কত? তাদের যোগফল হলো গিয়া 15। 15 কি 3 দিয়া ভাগ যায়নি? 15 অবশ্যই 3 দিয়া ভাগ জায়গা। তাহলে 87 তো 1 দিয়া ভাগ যাইবই, আর 87 দিয়া ভাগ যাইবই। সঙ্গে আমি আরেকটা পাই লাইছি, কত? 3। তাহলে 87 কি মৌলিক সংখ্যা? 87 মৌলিক সংখ্যা না। 3 দ্বারা বিভাজ্যতার রোলটা আশা করি বুঝতে পারছো। কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তো সেই সংখ্যাটা কি হইব? 3 দিয়া ভাগ যাইবই। তুমি চেক করতে পারো, 3 দিয়া 87 ভাগ দিয়া চেক করতে পারো। আমার ডাইরেক্ট ভাগটা দরকার নাই, আমার জানলেই হয়েছে ভাগ যায়নি। 3 দুগুণে 6, থাকে কত? 2, 27, 3 9 27। আশা করি ওখানে অনেকের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমার মেইন আমি দেখতেছি, আমার শুধু ভাগ যায়নি যাওয়া দরকার, আমার এক্সাক্ট রেজাল্ট দরকার নাই। এই সংখ্যাটা দেখো কত? 159। 9 5 14 আর 15, 3 দিয়া ভাগ যায়। কেমনে বুঝি? দেখো আমি কইছিলাম কোন সংখ্যা 3 দিয়া ভাগ যায় বনি কেমনে বুঝবা? সংখ্যাটার অঙ্কগুলির যোগফল। অঙ্কগুলি মানে কি? 1 প্লাস 5 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, সব যোগ করো। 5 আর 1 6, 9 আর 6 কত? 15। 15 3 দিয়া ভাগ যায়। দেখো কত ইজি লাগতেছে। এই হলো কনসেপ্ট, তোমার জানতে হইব। আরেকটা আমি দরকার বলে আরেকটা ভিডিওতে তোমরা যদি চাও কমেন্ট করবা, তাহলে আমি আরেকটা ভিডিওতে কিভাবে ভাগ যায়, যে কোনো সংখ্যারে 1 থেকে 17 অবধি কোন সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করবা তোমরা, উইদাউট ক্যালকুলেশন, উইদাউট অরিজিনাল ভাগ ছাড়া, শুধু চেক করতে ভাগ যায় বলি। যেমন 159 আমি ভাগ না করে কইতে পারছি কয়টা ভাগ দেবো? 3 দিয়া ভাগ দেবো। কেলিকা নিয়ম রইল, যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ, সংখ্যাটা 3 দিয়া ভাগ যাইবই, যেমন 15। তাহলে আমার অপশন এটাও ভাগ 3 দিয়া ভাগ জায়গা। মৌলিক সংখ্যা 1 দিয়া ভাগ দিতে হইব, আর এই সংখ্যা দিয়ে ভাগ দেবো, এটা 3 দিয়া ভাগ যায়। এখন 91 দাও, 91 রে 7 দিয়া ভাগ জায়গা। দেখো 7 1 7, তাই কত? 2 1, 3 7 21। তাহলে এটাও ভাগ। অপশন আছে কোনটা? একটা। তোমরা এই কারণে কইছি 20 অবধি নামো, তা কেউ যদি আরো বেশি পারো তোমরা আরো ভালো, তোমরা সুবিধাতে। এখনো দিন তোমরা যদি মনে করো মিনিমাম তো 20 অবধি মনে রাখবা, 20 অবধি মনে রাখলে তোমাদের অনেক অঙ্ক ইজি হইব। যদি কেউ ভালো পারো 20 অবধি পারো, 25 অবধি মনে রাখো, তাহলে তোমাদের ক্যালকুলেশনে অনেক ইজি হইব।
যে সাপোজ মনে করো উপরে আছে 625, নিচে আছে 25, যদি কেউ 25-এর নামটা কইতে পারো অঙ্ক, তোমরা এখন এই অঙ্কটা দেখো কি লাগছে, কতগুলা সংখ্যারে গুণের আকারে দিছে এবং তোমার শুধু কোনটা খুঁজে এককের ঘরের অঙ্কটা কত। আমার অন্য কোনগুলার লগে কোনো সম্পর্ক নাই, শুধু কি কইছে এককের ঘরের অঙ্ক। তোমার এর আগে একটা এক্সাম্পল দেই, দেখো মনে করো 23-এর লগে 28-রে গুণ দিবা, তোমরা গুণ করা দেখতে পারো। 23-এর লগে যদি আমি 28-রে গুণ দেই, সবসময় কনসেপ্টটা বুঝবা, এরপরে দেখবা এই কনসেপ্টটা বুঝার পর দেখবা তোমাদের আমি যে এই জিনিসটা বুঝামো এখন দেখবা যে এটা কোন তোমাদের অঙ্কই মনে হতো না, অঙ্কটা দেখতে কিন্তু মনে হতো আসছে, সব দিকে গুণ করলে পরে আমি এককের ঘরের অঙ্ক পাবো। এই জিনিসটা বোঝার পরে তোমরা মনে হয় এটা কোনো অঙ্কেই না। দেখো আমি যদি গুণ করি 3 আড়া 24, 24-এর 4, হাতের আছে 2, আর 2 গুণে 16, 16 2 কত 18। যদি গুণ করি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত 4, 8 6 কত 14, 14-র 4, হাতের আছে 4 রেখে 5 রেখে 6। এখন দেখো এই জায়গাটা কেন করছি, আমার তো শুধু সম্পর্ক কোনটা, আমার শুধু দরকার এই জায়গাটা। তাহলে যদি এই জায়গাটাই আমার দরকার হয়, যদি শুধু আমার এই জায়গাটাই দরকার হয়, তাই আমার পুরোটা গুণের কোনো দরকার আছে? কোনো দরকার নাই, শুধু এককের ঘরের অঙ্কগুলা গুণ করলেই আমার চলে। 3 আড়া কত 24, এটা তো চেঞ্জ করতে পারতাম না, যা খুশি গুণ দেই 3 আড়া কি হইব 24-ই থাকবো। এরপর হয়তো বা ইডি চেঞ্জ হইব, এই সংখ্যাগুলো চেঞ্জ হইতে পারে, এটা কি চেঞ্জ হইব? এর নিচে ক্রস করে দেবো গা, এর নিচে কি করে দেবো গা ক্রস করে দেবো গা, 3 আড়া 24। তাহলে আমি এই গুণটা না করে যদি কই এখন এই দুইটা জিনিসকে গুণ করলে এককের ঘরের অঙ্ক কত 4। কেমনে বুঝি 4? 3 আড়া কত 3 আড়া হলো গিয়া 24, ডাইরেক্ট গুণ করে আমার এটা হইব গিয়া আমার এককের ঘরের অঙ্ক। আমি আরেকটা এক্সাম্পল দিই, মনে করো 25 গুণ মনে করো সাপোজ 19 করলাম, এককের ঘরের অঙ্কটা এই দুইটারে গুণ করলে এককের ঘরের অঙ্ক কত 5 নং কত। আমি শুধু এককের ঘরের অঙ্কগুলো গুণ করলে পাইলাম, আমার বাকি দিল আর কোনো সম্পর্কই নাই। 5 নং কত 45, তাহলে এককের ঘরের অঙ্কটা কত 5, ডাইরেক্ট আমি কইতে পারতাছি। আর এক দুইটা এক্সাম্পল নিলে বুঝবো তোমরা। দেখো সাপোজ মনে করো আমি একটা এক্সাম্পল নিই, মনে করো 18 ইন্টু মনে করো 16 ইন্টু মনে করো 12 ইন্টু মনে করো আরো নেই, যা নিতে পারো, মনে করো 1 2 3 1। যা করি আমি প্রথমেই কইছি আমার এইসব লয়ে কোনো সম্পর্ক আমার নাই। আমি যদি এই দুইটারে গুণ করি 6 আড়া কত 48, তাহলে আমার এই 48-এর 8-এর লগে আবার কারে গুণ দিব 2 এর গুণ দিব, কত 8 গুণে 16, তাহলে এই 6-এর লগে আবার কারে গুণ দিব 1-এর গুণ দিলে কত হইব 6 1 6। আমি শুধু এখানে দেখো কেন শুধু এককের ঘরের অঙ্কগুলা গুণ করতেছি, আমার কি লাগবো এককের ঘরের অঙ্কটা কত। তুমি যদি সবটি সংখ্যা গুণ করো তাহলে এককের ঘরের অঙ্ক কত পাইবা 6 পাইবা। তুমি সিম্পল একটা এক্সাম্পল নিয়ে করতে পারো, মনে করো 25-এর লগে যদি 26-এ গুণ দাও 5 6 কত 30, 5 6 কত 30। আমি কেন শুধু এককের ঘরের অঙ্কগুলা গুণ দিয়েছি, আমার আনসার শুধু কি দরকার এককের ঘরের অঙ্কটা দরকার। 5 6 কত 30, তো এককের ঘরের অঙ্ক কত হইব 30 হইব, শূন্য হবে। একক ঘরের অঙ্কটা কত হইব 0 হইব। আমি যদি মনে করো 11 ইন্টু 12 করি, তো এককের ঘরের অঙ্ক কত, এখানে 1 এখানে কত 2, 2 এক কত 2, তাহলে এককের ঘরের অঙ্ক কত হইব 2। আমার অন্য জিনিসগুলা গুণ করা লাগতেছে না। আমি তো আরেকটা এক্সাম্পল নেই, তোমরা ক্লিয়ার হবার জন্য আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। দেখো মনে করো এন নিলাম 26
এখানে নিলাম 2 8 9, এখানে নিলাম মনে করো 3 2 5 7। এখন দেখো তুমি যদি কই এককের ঘরের অঙ্ক বাইর করতা, তুমি কি সবটি সংখ্যা গুণ করবা? এই অঙ্ক তুমি সবটি সংখ্যা গুণ করতে যাও, তোমার মিনিমাম 3-4 মিনিট টাইম দিব, মিনিমাম 3 মিনিট তোমাদের লাগিয়ে দেবো। আমি কি কইছি, যেহেতু আমার এককের ঘরের অঙ্কই লাগে, আমি সবগুলো সংখ্যা আমি ফ্লিপ করলাম, 6 × 9 × 7 আমি লইতে পারি, আমি এভাবে করতে পারি। যেহেতু অন্য সংখ্যাগুলো আমার কোনো এফেক্টই করতেছে না, তুমি দেখো না অন্য সংখ্যাগুলো কোনো এফেক্ট তোমার করতেছে, এককের ঘরের অঙ্কের লেগা তোমার এই জিনিসটা এই সংখ্যা তোমার এফেক্টই করতেছে না। আশা করি সবাই বুঝতে পারছো। শুধু কোন আমার এককের ঘরের অঙ্কগুলো দরকার। এখন তুমি দেখো, তুমি মনে করো 6 নং কত 54 ইন্টু কত বাকি থাকে 7, তাহলে আমার এই জিনিসটা আমার কোনো এফেক্ট করতেছে না। আমার শুধু কি দরকার, এককের ঘরের অঙ্কই দরকার। 4 × 7 কত 28, তাহলে এই জিনিসটা গুণ করলে এককের ঘরের অঙ্ক কত পাইবা 8 পাইবা। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি কোশ্চেনে যাই, এটা কিন্তু পয়েন্ট না, এটা তোমাদের কি না, এটা পয়েন্ট না। এখানে তো 5 তো আছে, যেহেতু একটা সংখ্যা তো নিতে লাগবেই। এটার কত নিমু, আমার তো এটা মিনিংলেস, এখানে এটাও মিনিংলেস, এখানে আমার এই জিনিসটাও কি লেস, আমি আগে বুঝাইছি এই অঙ্কটার ক্ষেত্রে এটা মিনিংলেস। শুধু আমার যেহেতু এককের ঘরের অঙ্কটাই দরকার, সেই কারণে শুধু আমি এককের ঘরের অঙ্কগুলা নিয়ে গুণ করলেই আমি এককের ঘরের অঙ্কটা পাওয়া যাবো। এখানে যদি একটা সংখ্যা থাকে নিতেই লাগবো। এখানতে এককের ঘরে কত আছে 5, এখানে এককের ঘরে কত আছে 3, এখানে এককের ঘরে কত আছে 2। কেউ যদি মনে করো যে এমনি করুন, 5 × 5 কত 25 আর 3 × 2 কত 6, আমি এমনি করতে পারি 3 × 2 6, 5 × 5 25, যেহেতু গুণের সম্পর্ক। তাহলে আমি কি করছি, যেহেতু এককের ঘরের অঙ্ক লাগবো, তাহলে দশকের ঘরে এখানে কোনো কাজই নেই। 5 × 6 কত 30, তুমি সবটি সংখ্যা গুণ করলো লাস্টে কত পাইবা 0 পাইবা। দশকের ঘর দরকার নেই, আমার আনসার কত 0। আশা করি এই টাইপের অঙ্ক যত বড় অঙ্কই দেখ তোমরা কোনো প্রকারের অসুবিধা আর হওয়ার কথা না। দেখো তোমরা 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি লেখছে, প্রথম 30টা স্বাভাবিক সংখ্যা। তো ওই দেখো নি এখানে কি লেখা আছে, স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে কি, এভাবে তোমরা রিভাইজ দিবা। স্বাভাবিক সংখ্যা মানে গণতে পারো এবং 1 থেকে শুরু হইব কত অবধি, অসীম অবধি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখানে 0 আইতো না, কি আইতো না, যেহেতু কি লেখছে স্বাভাবিক সংখ্যা লেখছে, অবশ্যই 1 থেকে লিখুন। অনেক -1 দিয়ে শুরু করবা না, কিন্তু কেন শুরু করতাম না, লেখাই দিতে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হইব। দেখো আমি এটা করা দুটো এক্সাম্পল দিই এবং তোমরা আশা করে নিজেরাই করতে পারবা। আমি যদি কই প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল, কি কইছি প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা কি আইব, 1 2 3 4 আর 5, সবই যোগ করো। 1 + 2 + 3 + 4 + 5, যোগ করলে কত আসে, 2 আর 1 3 3 3 6 6 4 10 5 15। আশা করি বুঝতে পারছো এটা কি হয়েছে, প্রথম 5টা মানে কি 1 থেকে কত অবধি 5 অবধি। আচ্ছা, এটা না তুমি এইভাবে করতে পারলা। এখন যদি কই আমি 1 থেকে প্রথম 10টা, এর মানে কি হইব, যদি প্রথম 10টা কই 1 থেকে শুরু করে কত অবধি দিও, আমার 10 অবধি আইব। এর মানে কি তা 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। দেখতে পাতাছ অঙ্কটা কি হইতাছে, কত বড় হইতাছে। অবশ্যই দেখতে পাতাছ যে প্রথম 5টা কইলেই এত বড় হয়েছে, প্রথম 10টা কইলে অঙ্কটা কই গেছে গা, যদি প্রথম 20টা। এর মানে কি তুমি 1 থেকে শুরু করে 20 অবধি লেখা যোগ করবা, তাহলে অঙ্কগুলা কি আমার এভাবে করলে হইব পরীক্ষার সময়, হইতো না।
তুমি এটাই দেখো, আমি যে সময় 1 থেকে 10 অব্দি প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল বাইর করতে আমি গেছি, তারপরে তুমি যোগ করতে অনেক সমস্যা হইব। তারপর তুমি এটা করতে পারবা, যেহেতু প্রথম 10টা করছি। যদি করি প্রথম 20টা, আমি যদি করি প্রথম 30টা, তাহলে তুমি 1 থেকে শুরু করে 10 অব্দি এতটুকু হয়েছে, তুমি 1 থেকে শুরু করে তুমি কত অব্দি লিখবা, 30 অব্দি লেখা যোগ করবা। পরীক্ষার সময় কিভাবে লিখলে হইব? তাহলে আমার নিশ্চয়ই তার লেখা কি লাগবো, একটা জেনারেলাইজ, সাধারণ একটা জেনারেল একটা ফর্মুলা লাগবো, যে ফর্মুলার সাহায্যে অঙ্কগুলা কি করতে পারি আমি উইদিন সেকেন্ডে আমি করতে পারি। এইভাবে যোগ করে তো মনে করো 5 অব্দি ঠিক আছে বা 8 অব্দি ঠিক আছে, ম্যাক্সিমাম কত অব্দি ঠিক আছে, 10 অব্দি ঠিক আছে। কিন্তু যে কোনো প্রথম 100টা পারবা 1 থেকে 100 অব্দি লেখা যোগ করতা, প্রথম 200 স্বাভাবিক সংখ্যা পারবা 1 থেকে 200 অব্দি লেখা পারতা না। কিন্তু 1 থেকে শুরু কইরা সবটি সংখ্যা লেখা 100 অব্দি যোগ করা কি পসিবল না। তো তার জন্য আমি কি করতে পারি, তার জন্য আমি একটা সূত্র আছে, যে সূত্রের সাহায্যে এই টাইপের অঙ্কগুলা উইদিন সেকেন্ডে হয়ে যায়। তোমরা এই ফর্মুলাটা বোঝার পরে এই টাইপের অঙ্ক আশা করি আর কোনোদিন সমস্যা হইতো না, এবং ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে এমন টাইপের অঙ্ক আসে। প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল, এরপর তোমাদের আমরা হয়তো আমি নেক্সট যদি তোমরা ভালো কমেন্ট পাই, লাইক পাই, তাহলে হয়তো বা এটা আমার পার্ট 2 নিয়ে আসুন, অবশ্যই পার্ট 2 নিয়ে আসুন। যেমন এখানে শুধু কি আছে, প্রথম 10টা 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এমন আছে যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আছে, বেজোড় সংখ্যার যোগফল আছে, জোড় সংখ্যার যোগফল আছে, অনেক টাইপের অঙ্ক আছে, এবং এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো, সবাই নোট করে লিখতে পারো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা হইল গিয়া n into n plus 1 divided by 2, n plus 1 divided by n into n plus 1 divided by 2। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার n কি, এখানে অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে n কি। n মানে এখানে হলো গিয়া, আমি যদি কই এখানে কি লিখছি, প্রথম n সংখ্যক, এখানে প্রথম n সংখ্যকে এটা একটা শুরু ফর্মুলা, এটা কি একটা ফর্মুলা, যেমন a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা কি, আমরা সুবিধার জন্য মনে রাখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা আমরা কি করি, সব অঙ্কের মধ্যে কি a থাকতে পারে, b থাকতে পারে না, এই ফর্মুলাগুলা ইউজ করে আমরা অঙ্ক করি। সেম এখানে প্রথম n সংখ্যক না কইয়া যদি কয় প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল, এখানে পরীক্ষার সময় কি লেখা থাকবো, প্রথম n সংখ্যক না লেখা কইব, প্রথম কি লেখা থাকতে পারে, হয় লেখা থাকতে পারে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল লেখা থাকতে পারে, নয়তোবা 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। কোশ্চেনটা দেখো, তোমাদের আমি সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করতেছি, দুইভাবে লিখতে পারে। একটা আছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল করতে পারে 1 থেকে 5 পর্যন্ত, মানে কি 1 থেকে 5 পর্যন্ত মানেতে প্রথম 5টা, আশা করি সবাই বুঝতে পারছো। প্রথম 5টি যে কথা, আর 1 থেকে 5 পর্যন্ত একই কথা। এর মানে এখানে n এর জায়গায় কত দিছে, n এর জায়গায় দিছে 5, যেহেতু প্রথম 5টা কইছে, সূত্রটা কি লিখছি, প্রথম n সংখ্যক। তো প্রথম n সংখ্যক না করে কি কইছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার যোগফল। সূত্রটা কি, সূত্রটা হলো n into n plus 1 divided by 2। তাহলে এখানে n এর ভ্যালু কত, 5 into 5 plus 1, নিচে কত 2, তাহলে 5 into 5 plus 1 কত 6, নিচে কত হইব 2, 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 ফাঁসা কত 15, আইসেনি তোমাদের 15। এই যে প্রথম যে যোগ করো কত আইসে, সবই যোগ করলে আইসেনি 15।
তোমাদের অবশ্যই এই আইসি যদি আমি একে 5 অব্দি যোগ করি কত হয়েছে 15 হয়েছে, আর আমি যদি এই ফর্মুলা ইউজ করে করি কত হয়েছে 5 হয়েছে। যদি এই ফর্মুলা ইউজ করে আমরা করি তাহলে কত হয়েছে অবশ্যই 15 হয়েছে। আর আমি যদি এইভাবে যোগ করি তাহলেও কত হয়েছে 15 হয়েছে। তাহলে পরীক্ষার সময় তো আমি এইভাবে করতাম না, অবশ্যই আমি কোন ফর্মুলা ইউজ করব, অবশ্যই আমি যদি এই টাইপের কোয়েশ্চন আসে আমি এই ফর্মুলা আমার ইউজ করতে হইব। কেন ইউজ করতে হইব, ও যদি প্রথম 30টা কইছে, প্রথম 30টা মানে কি n এর মান কত হইবে না অবশ্যই 30 হইব, যেহেতু প্রথম 30টা না কইয়া তোমাদের অংশ পরীক্ষার সময় কইতে পারে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মানেই তো প্রথম 30টা। তাই সূত্র কিটা, সূত্র হইলো n ইনটু n মানে কত 30, আমি কেন ফর্মুলা লিখুম আবার n ইনটু n প্লাস 1, n মানে কত 30 ইনটু কত হইব 30 n প্লাস 1, n প্লাস 1 মানে কত 30 প্লাস 1, নিচে কত হইব, নিচে হইব 2। তাহলে উপরে কত 30 ইনটু এটা কত হইব 31, নিচে কত 2, 2 দিয়া কাটলে কত 15। এখন 15 এর লগে 31 এর গুণ করলে যেটা আইব এটাই आंसर, গুণ করতে পারো তুমি। 31 এর নিচে 31 নিচে 15 লেখা গুণ করো কত আসে, 5 একে 5, 3 5 15, 31 একে 31, দেখো 5 5 আর একে 6, 3 আর একে 4, কত আসে 4 6 5। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আমি আরেকটা एग्जांपल তোমরা দিতাছি, দেখো দেখতে পারো আরেকটা एग्जांपल। দেখো আমি যদি কই প্রথম 50টা কি কই এভাবে হইতে পারে, প্রথম 50টি হইতে পারে, অথবা কোয়েশ্চনটা হইতে পারে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এখন কি আমি দেখো আমি 1 থেকে 30 অবধি লিখই 400 সামথিং আইছে, আমি যদি 1 থেকে 50 অবধি লেখা করতাম যাই ফর্মুলায়, আমি যদি এই ফর্মুলা ইউজ কইরা না কইরা করতাম যাই তাহলে বিশাল বড় হইব, এক অঙ্ক হইতে পারে 3-4 মিনিট 5 মিনিট লাগে যেতে পারে। প্রথম 50টা মানে কি, তা প্রথম n সংখ্যক মানে প্রথম n এর মান কত দেয়া দিছে, এখানে n এর মান দেয়া দিছে 50। তাহলে অথবা যদি 1 থেকে 50 পর্যন্ত কয়া দেওয়া থাকে তাহলেও n এর মান 50। তাহলে আমি যে এক্ষুনি আশা করি তোমরা নোটের মধ্যে ফর্মুলাটা অবশ্যই সবাই নোট ডাউন করবা, শুধু দেখলে তোমরা শিখতে পারতো না। যে কোনো অঙ্ক ক্লাস অবশ্যই তোমরা সঙ্গে খাতা কলম নিয়ে বইতে হইব, তোমাদের প্র্যাকটিস করতে হইব, যে জিনিসগুলো তোমাদের ভালো লাগে সঙ্গে সঙ্গে যেগুলো তোমাদের নোট করতে হইব, তাহলে অঙ্ক শিখতে পারবা। তাহলে দেখো আমি যে তোমাদের কইছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তখন যদি আমি সূত্রটা লিখি কি হয়, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n এর ভ্যালু কত কইছি, n এর ভ্যালু হলো গিয়া 50। এখন তো আশা করি বুঝবা 50 আর 1 এ কত, 50 আর 1 এ হয় 51, নিচে কত, নিচে হয় 2, কাটলে কত 50 রে 25 দুগুণে 50, তাহলে কত হয়, থাকে কত 25 ইনটু 51। তোমরা গুণ করে দেখো 25 সাথে 51 গুণ করলে কত আসে, 51 সাথে 25 গুণ করলে কত আসে, 5 একে 5, 5 5 25, 5 5 2 7 2, কত আসে 1 2 7 1 2 7 5। নাম্বার সিস্টেমের পার্ট 1 ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করতেছি, ঠিক আছে। তোমরা আশা করি তোমরা এই জিনিসগুলো বাড়িতে আবার ভালো করে প্র্যাকটিস করবা, যে কনসেপ্টগুলোর উপর সময় দিবা। আমি বারে বারে বলতেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট বিল্ড করবা,
কনসেপ্ট যদি বিল্ড করতে পারো, যে কোনো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা। প্রত্যেকটা জিনিসেরই কিছু কনসেপ্ট থাকে, কনসেপ্টগুলো তোমাদের বুঝতেও হইব, মনে রাখতে হইব। আমি এই চ্যাপ্টারে আর এই যে আজকে যে ক্লাসগুলা, যে কনসেপ্টগুলা দিছি, তোমরা খাতায় লিখবা, প্র্যাকটিস করবা, অঙ্কগুলা প্র্যাকটিস করবা। আমি আগামী কয়েকদিনের ভেতরে এই চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে আসুন। তোমরা অবশ্যই চ্যানেলটারে লাইক, সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করবা। আমি অবশ্যই চেষ্টা করুন তোমাদের 28 তারিখ যে আপকামিং যে পুলিশের এক্সামটা আছে তার আগে সিলেবাস আমি যাতে কভার করে দিতে পারি।